সন্ধ্যার পর আরও দুইবার বমি করেছিল মার্জিয়া। অন্তু সোফার উপর ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করে ঘরটা ঝাড়ু দিয়েছে। অন্তিক খুব খিটখিটে মানুষ। বিছানায় বসার সময় চাদরে হাত বুলিয়ে বসার অভ্যেস আছে। কিটে প্রেগনেন্সি পজিটিভ এসেছে। তারপর বেশ কিছুক্ষণ নিঃশব্দে কেঁদেছে মার্জিয়া। রাবেয়া প্লেটে করে ভাত আনলেন। মার্জিয়া খেতে অস্বীকার করল, রুচি নেই তার। অন্তু জিজ্ঞেস করেছিল, নিজের টের পাননি শরীরের এই অবনতি দেখেও? মার্জিয়া সেসব এড়িয়ে কাতর স্বরে বলে, তোমার ভাই আসছে না কেন? আমার ভালো লাগছে না এমনিতেই শরীরটা, তার উপর এই টেনশন। অন্তু মার্জিয়ার কাতর মুখ থেকে নজর ফেরায়, গম্ভীর স্বরে বলে, টেনশন করবেন না, আব্বু মসজিদ থেকে আসলেই বলছি কিছু একটা করা যাবে। আপনি চুপচাপ শুয়ে থাকুন, পারলে কিছু খেয়ে নিন। এই সময় নিজের সাথে সাথে আরেকটা প্রাণের যত্নে থাকতে হবে আপনাকে। রাবেয়া খুব জোর করে কয়েক লোকমা খাবার তুলে দিতে পারলেন মার্জিয়ার গালে। কেঁদে কেঁদে মুখ চোখ বসিয়ে ফেলেছে। দিন শেষে মেয়েটা অন্তিককে ভীষণ ভালোবাসে, এটাই চিরন্তন সত্য। অন্তু চলে এলো বাইরে। তার মাথায় বহু নেতিবাচক ভাবনা আসছিল। সেদিন একটা গুন্ডা ধরনের নোংরা লোকের সাথে কোথাও যাচ্ছিল অন্তিক। অন্তুর মাথা ভার হয়ে এলো। কি অধপতন অন্তিকের! আমজাদ সাহেবকে তার ছেলের ব্যাপারে এমন কথা কিভাবে বলা যায়? দিন দিন পারিবারিক পরিস্থিতি এত সংকটাপন্ন কেন হয়ে উঠছে? আমজাদ সাহেব জামায়াত শেষে ফিরলেন। দুইবার আব্বু বলে ডেকেও কিছু বলতে পারছিল না অন্তু। আমজাদ সাহেব গম্ভীর গলায় বললেন, কথা কেন এমন গলায় আটকাবে? স্পষ্ট কথা বলতে শেখাইনি আমি? চোর বা অপরাধীরা কথা সাজাতে গিয়ে হুমড়ি খায়, তুই কি সেরকম কিছু বলতে চাচ্ছিস? অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ছেলে কাল সকালে বেরিয়েছে, এখন অবধি বাড়ি ফেরেনি। মানে প্রায় 1.5 দিন হলো তার কোনো পাত্তা নেই বাড়িতে। আব্বু, তুমি চিন্তিত না হও, সে বাচ্চা নয়, চলে আসবে। তবুও তোমাকে জানানোর প্রয়োজন বলে মনে করলাম। শেষের দিকে অন্তু সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। আমজাদ সাহেব তসবি রেখে উঠে গিয়ে পুকুরের পাশে জানালাটা আটকে দিয়ে বললেন, বাচ্চা বোঝাচ্ছিস? আসলেই কি আমি এত দুর্বল আর অপদার্থ হয়ে উঠেছি? ছোট ছোট বিষয়গুলো নিতে পারছি না আজকাল। তেমনটা নয়, কিন্তু একের পর এক যা হচ্ছে, এটাকেই তবে জীবন বলে অন্তু। যখন দেখবি জীবন সমতল রাস্তায় বেশ আরামে গড়িয়ে গড়িয়ে দুলদুলিয়ে চলছে, তখন বুঝবি তুই স্বপ্নে আছিস। অল্পক্ষণের মাঝে ঘুম থেকে জেগে উঠবি, কারণ বাস্তবতা হলো পাহাড় কেটে বানানো সরু রাস্তা, যার পদে পদে বাঁক, উঁচু নিচু খাদ, আর যে কোনো সময় জীবন নামক গাড়িটা উল্টে পড়ার সম্ভাবনা দিয়ে ভর্তি। এসবে যেদিন ভয় পাবো তার আগে আমি মাটির তলায় শায়িত হয়ে যাব। অন্তু চেপে চোখ জোড়া বন্ধ করে ফেলল। বিড়বিড় করল, প্লিজ আব্বু, প্লিজ চুপ করো, কিচ্ছু হয়নি, হবেও না। আমজাদ সাহেব বের হওয়ার মুহূর্তে অন্তু কোত্থেকে দৌড়ে এসে হাত চেপে ধরল হুড়মুড়িয়ে। আমজাদ সাহেব গোমরা মুখে বললেন, পাগলামি না করে ঘরে গিয়ে পড়তে বস। সেদিন পরীক্ষা দিয়ে এসে 2 দিন বেশ ফাঁকিবাজি করেছিস। আমি এখনই ফিরে আসব। আমিও কি? এখনই ফিরে আসব, একটু ঘুরে আসি চলো। ধমক দিলেন আমজাদ সাহেব, বড় হোসনি? আর কবে বড় হবি? আমি কি শখে যাচ্ছি যে পিছু নিতে হবে? আব্বু, তুমিই বলতে সন্তান বাপ মায়ের কাছে কোনো কালই বড় হয় না। সে আমি যতই বড় হই আমার বয়স যতটুকুই বেড়েছে, তোমারও বাড়ছে, সুতরাং তোমার তুলনায় আমি যা তাই রয়ে গেছে। কিন্তু ঠিক বলেছি না? অন্তু চাইল রসিকতার মাধ্যমে আব্বুর টেনশন কম করাতে। আমজাদ সাহেব হার মানলেন। মৃদু ধমক দিয়ে বললেন, চাদর নিয়ে যা, ঠান্ডা লাগে না গায়ে? অন্তিকের দোকান বন্ধ পাওয়া গেল। পাশের দোকানদার জানালো কাল থেকে দোকানই খোলেনি। এরপর বেশ কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়েছিল দুজন রাস্তার পাশে। অন্তু ঠিক বুঝতে পারছিল না আব্বুর অভিব্যক্তি। গম্ভীর মানুষদের এই এক সমস্যা,
তাদের উত্তেজনা বা শান্তভাব সবই একরকম চুপচাপ। সে বুঝতে পারছিল না কি করে পরিস্থিতি সামলে নেওয়া যায়। অন্তিক গতকাল বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে দোকানেই আসেনি। তাহলে কোথায় গিয়েছে? এখন কোথায় খুঁজবে ওকে? কোথায় যেতে পারে? অবচেতন মস্তিষ্ক থেকে থেকে নেতিবাচক ভাবনা উকি দিচ্ছে। অন্তু ধমকে তাদের ভেতরে পাঠালো। আচমকায় আমজাদ সাহেব শক্ত করে চেপে ধরলেন অন্তুর বাম হাতখানা। অন্তুর মনে হলো সে এবার এই গোটা মহাবিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে ফেলতে পারবে নিমিষেই। তাতে তার গায়ে একটু আঁচড় লাগার সম্ভাবনা নেই আর। চোখ বুজে দুটো শ্বাস ফেলে বলল, আব্বু, তোমার ছেলের দুটো কলেজ লাইফের বন্ধুকে আমি চিনি, তুমিও তো চেনো। আব্বুর হাত ধরে রাস্তা পার হলো অন্তু। চাদরের এক প্রান্ত কাঁধ থেকে পড়ে গেছে। আমজাদ সাহেব অন্তুর হাত ছাড়লেন না, বরং বাম হাত দ্বারা চাদর কাঁধে তুলে দিয়ে একটা ধমক দিলেন। সর্দি লাগলে 1 পয়সারও ওষুধ কিনে দেব না, মনে রাখিস। ভালোভাবে চাদর জড়িয়ে নে গায়ে, ঠান্ডা কিন্তু কম নয় বাইরে। বন্ধুরা এখন সংসারী হয়ে গেছে। পুরনো শিক্ষককে দেখে ব্যস্ত হয়ে পড়ল। আমজাদ সাহেব সকলের অনুরোধ নাকচ করে কেবল অন্তিকের খোঁজ করেই বিদায় হলেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও বিশেষ ফায়দা হলো না। এখনও অন্তিকের নম্বর দুটোই বন্ধ। দুজন রাস্তার পাশে উঁচু ফুটপাতের ধারে বসল। অন্তুর বুক কাঁপছে। চুপচাপ হয়ে বসে থাকা আব্বুর মনে কি বয়ে যাচ্ছে তা আন্দাজ করতে চাইল। খুব করে মনে হলো যদি সে ম্যাজিক জানতো, এখনই অন্তিককে এনে সামনে দাঁড় করাতো, এরপর এক লহমায় ভেঙে দিত বাপ ছেলের মাঝের কঠোর দেয়ালখানা। বুকের ভার সহ্য হচ্ছিল না ওর। অসহায় লাগছিল খুব। কেন সে পারে না আব্বুর পেরেশানির সহজ সমাধান হতে? সমস্যাগুলো তার নাগালের মাঝে হয় না কেন? বেশ কিছুক্ষণ দুজন চুপচাপ পাশাপাশি বসে রইল। রাস্তার ওপাশে ফুটপাতে ভাপা পিঠা বিক্রি হচ্ছে। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, পিঠা খাবি? অন্তু তাকালো আব্বুর দিকে, অল্প হাসল। মানুষটা বারবার নিজেকে পাথর প্রমাণ করতে চেষ্টা করে, যেন এই জগতের কোনো ব্যথা বা উদ্বেগ তাকে কাবু করতে পারে না। দিন শেষে পরিবারের কর্তব্য পালন করতে গিয়ে এত এত জটিলতা এবং দেনা পাওনা ঘাড়ে করে বসে আছে, তবুও যেন মনে হয় না তার কর্তব্য সে ঠিকঠাক পালন করছে। অন্তু মাথা নেড়ে বলল, হু আব্বু, হু। আনমনে বললেন আমজাদ সাহেব, থানায় একটা জিডি করলে হয় না? আমিও ভাবছি। থানায় একটা সাধারণ বিবরণের ডায়েরি করে দুজনে বেরিয়ে এসে থানার বাইরে দাঁড়ালো। আমজাদ সাহেব ফোন করলেন কাউকে। অন্তু ইশারায় জিজ্ঞেস করলে বললেন, মুস্তাকিনকে জানিয়ে রাখি। অন্তু আর কিছুই বলল না। তার মনে হলো খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। চিন্তা করার কারণ নেই, সে শুধু শুধু এত বেশি ভাবছে। টিকিট কাউন্টারে টুকটাক ভিড়, রাজধানীর শহর বলে কথা। হাত ঘড়িতে সময় দেখল জয়, 11:53 বাজে। সে ফ্ল্যাট থেকে বের হয়েছে সোয়া 11টার দিকে। এরপর বিয়ার কিনতে গিয়ে দেরি হয়েছে, দৌড়ে বাসে উঠল। এত রাতেও সবগুলো সিট বুক। তার জন্য একটা সিট রয়েছে একটা মেয়ের পাশে। মেয়েটা জানালার ধারে বসে আছে। জয় গিয়ে দাঁড়িয়ে কাঁধ থেকে ব্যাগ খুলতেই মেয়েটা উঠে দাঁড়িয়ে খ্যাক খ্যাক করে উঠল, একদম এখানে বসবেন না, আমি আপনার পাশে বসে যেতে পারবো না। এখানে বসবেন না আপনি, আমি বসতে দেব না। বাস ছাড়বে এক্ষুনি। জয় রাগ সামলে বলল, আর কোনো সিট টিট ফাঁকা নেই, দুজনের বসার জন্য যথেষ্ট জায়গা আছে 2টা সিটে। আপনি বসেন, অসুবিধা হবে না। মেয়েটা কর্কশ সুরে জোরে জোরে চেঁচিয়ে উঠল, বললাম না আমি আপনার পাশে বসে যাব না? যেতে পারবো না কোনো ছেলে মানুষের পাশে বসে আমি, অন্তত রাতের জানি। চুপ কর শালি, চুপ। জয় চট করেই নিয়ন্ত্রণ হারালো। গলার ভেতরে 1 খাবলা টিস্যু গুজে দেব, আর 1 ফোঁটা আওয়াজ গলা দিয়ে বের হলে, চুপ থাক শালির মেয়ে।
সকলেই উঠে দাঁড়ালো। হেল্পার এগিয়ে এলো। জয় দাঁত খিচে বলল, ওই চেংড়ি, নাম তুই, নাম, নেমে যা বাস থেকে। মেয়েটা কেঁপে উঠল। জয় আঙুল নাচিয়ে ইশারা করল, বের হ, সিট থেকে বের হ, বের হ বলছি, নাম, যা। তোর সিটের মায়েরে চুদি, তুই আমার পাশে তো দূর, তোরে আমি এই বাসে যাইতে দেব না। মেয়েটা কিছু বলতে নিলে জয় ঠোঁটে আঙুল চাপল, চুপচাপ নেমে দাঁড়া, নয়তো এক লাথি মেরে নামিয়ে দেব, পড়ে যাবি, মাজা টাজার নকশা পাল্টে যাবে। হেল্পার কিছু বলতে আসলে জয় থামালো, তুই চুপ থাক, ওইদিকে সরে দাঁড়া, ওকালতি করে আসলে বাসটা পেছন দিয়ে ভরে দেব একদম শালা। মেয়েটার দিকে ফিরে বলল, শালি, ভদ্রতা মারাও, ভদ্রতা শিখাস আমারে? যে মাগি কোনো ছেলের পাশে বসে যেতে পারবে না, সে রাত 12টার সময় একা যাতায়াত করে কেন? পাগলে থাপায় আমারে, ভাতের বদলে কি খড় খাই? ভদ্রতাকে কোনো মতো সম্মান দিতে ইচ্ছে করলেও ভদ্র সাজা বিষয়টা হজম হয় না আমার। তোরে দেখা লাগতেছে না তুই বিপদে পড়ছস কোনো, তার মানে স্বেচ্ছায় রাত দুপুরে একা সফর করবার পারো, আর ছেলে মানুষের পাশে বসতে পারো না। তোর মতো বালডারে লাড়ে কোন শালা? আমারে দেখা কি বালবাটা মনে হয় যে তোর পাশে বসলেই সুরসুরে উঠে যাবে? সুশীলা নারী তুমি, শালি আমার, নাটক করো? তোরে আমি সিনেমা দেখাই, দাঁড়া। পকেট থেকে মানিব্যাগ বের করে বলল, দে, টিকিট দে, টিকিট দে তোর। জয় টিকিটের দাম মেয়েটার হাতে শক্ত করে গুজে দিয়ে টিকিট কেড়ে নিয়ে সিটে ফিরে এসে বসল। হেল্পার তখনও দাঁড়িয়ে। জয় সিটে গায়ে লিয়ে দিয়ে চোখ বুজে বলল, আপনার আবার কি সমস্যা? মাথা কাজ না করলে বাসের দরজার সাথে জোরে করে মাথাটা ঠুকে দেন, ক্লিয়ার হয়ে যাবে। 2টা সিটই এখন আমার, এবার গাড়ি ছাড়েন, এমনিতেই পৌঁছাতে সকাল হবে। হেল্পার ভয়ে বলতে পারল না গাড়িতে অ্যালকোহল অ্যালাউ না। বাসের লাইট অফ হলে জয় শব্দ করে বিয়ারের ক্যান খুলে তাতে দুটো চুমুক দিয়ে গলা ছেড়ে গান ধরল। ফজরের আজানের সময় বাস দিনাজপুরে প্রবেশ করল। অন্ধকার ভালো করে কাটেনি, তার উপর ঘন কুয়াশার আচ্ছাদনে এক হাত দূরের পরিবেশ স্পষ্ট দৃষ্টিগোচর হবার জো নেই। জয়ের শরীরে শীত নেই, কনকনে শীতেও দরকার পড়লে ডাবল ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফ্যান চালিয়ে ঘুমায়। ফ্যানের শব্দ কানে না এলে ঘুম ভালো হয় না। পুরো ক্যানে কোনো মতে নেশা হয়। এখনও বেশ খানিকটা তরল বাকি ক্যানে, মাথা ঝিমঝিম টের পাচ্ছে। নেশা পুরো না হলে কঠিন হ্যাংওভার জ্বরে, হাঁটতে গিয়ে পা টলছে। নিচের তলার পুরোটা জুড়েই হামজার স্টিল ওয়ার্কশপ, সেটা পেরিয়ে দোতলার সিঁড়ি ভেঙে দরজায় টোকা দিল। কলিং বেল চাপার আগেই যেন হুট করে দরজাটা খুলে যায়। জয় চমকে গিয়ে আবার সামলালো নিজেকে। তরু দাঁড়িয়ে আছে দরজা খুলে। ভেতরে ঢুকে কাঁধের ব্যাগ নামিয়ে জিজ্ঞেস করল, ঘুমাসনি তুই? জবাব দিল না তরু। জয় জানে সারা রাত এভাবেই বসার ঘরে দরজার কাছে বসেছিল তরু। জয় জেলার বাইরে গেলে যেদিন ফেরার কথা থাকে দরজার কাছে থাকে, জয় আসলে যাতে দরজা খুলতে দেরি না হয়ে যায়। জয় বলল, খাবার কি আছে রে? ক্ষুধা লাগছে, ভাত দে। তার আগে একটু গরম কালা কফি দে তো, গা গুলায় আসতেছে, আবার খিদেও লাগছে। তরু ঠোঁট উল্টালো, ছোট মাছ রান্না আছে। জয় দাঁত খিচে আবার চুপ করল। জুতোটা খুলে পা ঝেড়ে উড়িয়ে দিয়ে বলল, বাঙালি জাতিটা যেরকম বালের জাত, খাওয়া দাওয়া বালমার্কা, ওই জিনিস খাই আমি? তাহলে ডিম ভেজে দেই, নর্মাল ফ্রিজে অল্প একটু মাংস রান্না আছে, গরম করে দিই ওটা। সকালে ভালো খাবার দেব, এখন এইটুকু দিয়ে চালান। কমন বাথরুমে ঢুকলো জয়। পা ফসকে যেতে চাইল একবার। তরু খেকিয়ে উঠল, এসব কচু না গিললে কি খুব অসুবিধা হয়? ধরবো আমি? না তো, মাতাল হই নাই আমি, একদম ফিট আছি। তুই তাড়াতাড়ি কফি বানা, তার আগে আমার গামছা দিয়ে যা। এটা গোসল করার সময় হলো? আজে বাজে জিনিস গিলবেন আর বেখাপ্পা সময়ে গোসল করে সর্দি বাঁধাবেন।
জয় মাতালের মতো নাটকীয়ভাবে কাঁধ দুলিয়ে হাসল। সভ্য হয়ে নিয়ম মেনে কোন শালা বড়লোক হইছে রে? আমি এত অসভ্য হয়েও বড়লোক। কফি পড়ে রইল ওভাবেই। জয় গোসল করে বেরিয়ে সোজা এসে খাবার টেবিলে বসল। এই পৌষের শীতে ভোর 5টার দিকে গোসল করে কেউ এত নির্লিপ্ত থাকতে পারে? তরুর নাক কুচকাল। খাবার দিয়ে চলে যাবার সময় জয় ডাকল, এই চেয়ারে বস, আপনি খান, আমি ঘুমাবো। জয় শুনল না, বলল, তুই তো রাতে খাসনি। তরু থতমত খায়, খাইনি মানে? বাংলা কথা বুঝিস না? আমি আসলে খাবি তাই খাসনি। পুরোপুরি নিশ্চিত জয়। তরু লজ্জা পেল। আপনি খান। জয় মৃদু ধমক দিল, তুই না বললেও খাবো আমি। বসে পড়, পেটে খাবার নেই। একা একা খাইতে ভাল লাগে না আমার। খেতে খেতে একবার তাকালো জয় তরুর দিকে। নির্দ্বিধায় সুন্দরী মায়াবতী উপাধি পাওয়ার যোগ্য তরু। আজ এই নির্ঘুম রাতের শেষে জয়ের ক্লান্ত আধমাতাল চোখে আরও সুন্দর দেখতে লাগছে। তার যত্নের কেউ নেই কোথাও, একমাত্র তরু ছাড়া। হুট করেই চোখে ধরে গেল জয়ের। সে চোখ নামালে তরু তাকালো। ভেজা চুল, পরনে সাদা লুঙ্গি, ঘাড়ে গামছা, মাথা নিচু করে খাচ্ছে আর পা দোলাচ্ছে জয়। তরুর দেখার মাঝেই হুট করে জয় বলল, এভাবে তাকিয়ে থাকিস না, তোর নজরে প্রেমে টেমে পড়ে গেলে শেষে জাত যাবে। তরু হেসে ফেলল, মাথা নুইয়ে নিল। জয় দেখল স্নিগ্ধ হাসি তরুর। মেয়েটা চঞ্চল, তবে তার সামনে আসলে খুব গুছিয়ে নেয় নিজেকে। একজন কর্তব্যপরায়ণ নারী হয়ে ওঠে। শেষ রাতে তাদের এই নৈশভোজের অভ্যাস খুব পুরনো। তরু হাসি সামলে বলল, প্রেমে পড়ার হলে কবেই পড়তেন। একটু থেমে আবার বলল, আপনার আসলেই ভালোবাসা আসেনি কোনোদিন আমার প্রতি? জয় বাচ্চাদের মতো মাথা নাড়ল। ওহো, ভালোবাসা জিনিসটা আমার সিস্টেমের বাইরে, ওসব বুঝি না আমি। তোর ওপর কোনোদিন ভালোবাসা আসেনি, তবে মায়া আছে একটা। তরু ভ্রু কুচকায়, অবাক হয়। মায়া? তা কেন? সে আশা করেনি জয়ের মুখে এমন কথা শোনার। সেবা যত্ন করিস তার ভাড়া। রসিক হাসি হাসে জয়। তরু স্মিত হাসে, চোখ ফেরায় না। খানিক পর জয় আনমনে বলে, কারণ আমারে কেউ কোনোদিন নিঃস্বার্থ ভালোবাসে নাই, ভালোই বাসে নাই। আমার মনে হয় তুই একমাত্র একটা পাগল, যে আমাকে বিনা স্বার্থে কোনো উদ্দেশ্য ছাড়া মনোযোগ ও ভালোবাসা দিয়েছিস। চালাক হ তরু, প্রতিরোধ গড়ে তোল আমার বিরুদ্ধে। বিদ্রোহ কর বিদ্রোহ, জয়দের ভালোবাসতে নেই। তরু চমকে উঠল। খালা খালু আপনাকে? জয় হেসে ফেলল কেমন করে যেন। অর্ধেকটা খাবার ভর্তি প্লেটের মাঝে পানি ঢেলে হাত ধুয়ে ফেলে চেয়ারে হেলান দিয়ে বসে বলল, আমি বিশাল বড়লোকের চ্যাংড়া। কথাটা বলেই চোখ মারল জয়। বাপের সমস্ত সম্পত্তির একমাত্র মালিক আমি। এমনিতেও আমি বেশি দিন দুনিয়ায় থাকবো না, তাতে আমার পর সব কিছু অটোমেটিক্যালি আমার পালনকারীদের হয়ে যাবে। যেটাকে তুই তাদের ভালোবাসা বলতে চাইছিস, সেই তথাকথিত যত্ন আমি রাস্তার কারো কাছেও পেতাম। আমার নামে আমার ধোঁকাবাজ বাপমা মোটা টাকার গুদাম রেখে গেছে। তরু অবাক হয়ে বলল, কিন্তু হামজা ভাই? জয়ের হাসিটা এবার রহস্যজনক দেখতে লাগলো। ঘাড়ে হাতের তালু ঘষে বলল, ভালোবাসার প্রশ্রয়ের মাঝের পার্থক্য তুই বুঝিস না রে, আমিও বুঝতাম না। মাঝখানে একটু থেমে দুইবার মাথা ঝাঁকি দিল জোরে জোরে। ঝিমঝিম করছে মাথাটা। সামলে বলল, ভালোবাসায় প্রশ্রয় কম থাকে, খুব কম। সেখানে কঠোর শাসন থাকে, আবার ক্ষেত্রবিশেষ প্রবল ছাড়। রাস্তার অপরিচিতকে ধরে তুই শাসন করতে যাবি না। যার উপর টান লাগে মায়ার টান, যেটারে তোরা ভালোবাসা বলিস, তারে মানুষ শাসন করে। আমারে কেউ কোনো দিন শাসন করে নাই। তরু কেঁপে উঠল নিজের অজান্তেই। জয় কখনোই নিজেকে নিয়ে বলে না, কোনোভাবেই না। জয়ের উদ্ভট হাসির সাথে এমন সব কথাগুলো খুব দিচ্ছে।
আমি যখন একের পর এক সিগারেট ফুঁকে যাই, হামজা ভাই কোনোদিন ধমক দিয়ে বলে নাই সিগারেট ফেল, আর ছুবি না। ক্লাস 8-এ প্রথমবার সিগারেট ঠোঁটে রেখে আগুন জ্বালাইছি, তখন গলা জ্বলত খুব। একবার ধোয়া গেলার সময় গলা দিয়ে পুড়তে পুড়তে যেত নিকোটিন। কেউ সেদিন চটাং করে একটা থাপ্পড় মেরে কেড়ে নেয় নাই সিগারেটটা। গলা পুড়েছে, আমি ধোঁয়া টেনে গেছি। এক সময় সয়ে গেল, আর ছাড়তে পারলাম না। হামজা ভাই জানলো কিন্তু কিছুই বলল না। কলেজে ওঠার পর দেখতাম বন্ধুরা ইচ্ছে মতো চুল কাটতে পারে না, বাপ মা নাকি মারবে। আমি যেমন খুশি যেভাবে খুশি যা খুশি করে বেড়াতাম। সবাই আমায় এই জন্য লিডার মানতে শুরু করলো। আমি ওদের কাছে স্বাধীন চেতা ভাবের গুরু হয়ে উঠলাম। তখন মনে হতো শালার আমারই তো জীবন, আর কি লাগে। সবগুলো শালা দুর্ভাগা, কি জীবন ওদের। ইচ্ছে মতো কিছুই করতে পারে না, বাপের গোলাম সবগুলা খবিশ। টেবিলে ঝুঁকে পড়ে ঘাড় মুচকালো এদিক ওদিক, পরপর চোখের পাতা ঝাপটালো কয়েকবার। চোখ বুজে আবার হাসল। পরে বুঝলাম ওদের মতো দুর্ভাগা আমি চাইলেও হইতে পারবো না। ওরা দুর্ভাগা কারণ ওদের বাপ মা আছে। চুল কেটে বাড়ি গেলে বাপে মারে, মা গালি দেয়। সিগারেট টানলে বাপ জানলে খবর খারাপ হবে। আমার এসব হওয়ার চান্স নেই, কারণ আমার তো বাপ মাই নাই। কে মারবে, কে গালি দেবে, আমাকে শাসন করার তো কেউ নেই। আমি সিকান্দার, আমিই বাদশা। টেবিলের এক কোণে কফির মগ রাখা ছিল। কফি ঠান্ডা, শরবত হয়ে গেছে। তাতে চুমুক দিয়ে বলল, রাত করে বাড়ি ফিরলে হামজা ভাই জানলে 2-4টা গালি দেয় মুখে, কিন্তু তা ভয় পাবার মতো না। মাল গিলে ঢুলতে ঢুলতে বাড়িতে ঢুকলে মামি যত্ন করে ঘরে তুলে শুইয়ে দিয়ে যায়। আমার বন্ধুরা বলতো রাত 11টার সময় বাড়ি ঢুকলে মা নাকি বাপের কানে অভিযোগ লাগায়, পরে বাপ প্যাদানি দেয় ইচ্ছা মতো। মা জাতের উপর চরম রাগ হতো আমার মামি তো রাগ করে না। আমি শেষ রাতে বাড়ি ফিরলেও দিব্যি হাসি মুখে দরজা খুলে চুপি চুপি ঘরে তোলে আমায়। আমার মাও নাই, ভয়ও নাই। কেন এত সুখ পেয়েছি বলতো আমি? কারণ আমার অপরাধ আর বখাটেপনা দেখে 2 গালে কষে দুটো থাপ্পড় মারার মতো বাপ নামক বিপদটা ছিল না আমার। চুল বড় করে কাটলেও তা ছোট করে কেটে আসতে ফের আবার সেলুনে পাঠানোর জন্য মা নামক ঘ্যানঘ্যানে রেডিও ছিল না। দিন দিন পাওয়ার আর জিত সমান্তরাল হারে বেড়েছে খালি। দাঁত বের করে হাসল জয়। মামার সাথে চাকরের মতো ব্যবহার করেও কোনোদিন একটা ধমক খায়নি। ডান কানে তর্জনী আঙুল ঢুকিয়ে ঝাঁকালো। 2 বার চোখ ঝাপটে মুচকি হাসল আবার। প্রতি মাসে ব্যাংক থেকে আমি যে পরিমাণ টাকা উঠাই তার 1 ভাগও লাগেনি আমার কোনোদিন এত আয়েশ করে চলার পরেও। বাকিটাই বাড়ি খেয়েছে। আমায় কোনোদিন শাসন করা হয় নাই, আমারে ভালোবাসাও হয় নাই। একটু থেমে বলল, অর্থাৎ একজন মানুষের জন্য তার আশেপাশের মানুষের ভালোবাসার প্রকার ভিন্ন। হামজা ভাই আমার প্রশ্রয়দাতা, কিন্তু ওই যে আর 5 জনের মতো ধমক ধামক টাইপের ভালোবাসা পাই নাই আমি। তরুর মনে হলো জয়কে দেখে যতই মনে হোক কিন্তু সে মাতাল হয়নি। সে বেশ ভালো রকমের ভিনটেজ কন্ডিশনে আছে, নয়তো তার উপর বোমা মেরেও একটা দুঃখের বা ব্যক্তিগত আলাপ বের করার উপায় নেই। সে বিড়বিড় করে বলল, সব বুঝেও কেন খারাপ হলেন আপনি? জয় উঠে দাঁড়ালো, পরে আবার চেয়ারে কনুই রেখে ঝুঁকে দাঁড়িয়ে বলল, খারাপ হয় না তরু, খারাপ জন্মায়। তরু প্রতিবাদ করল, উল্টো বললেন, খারাপ হয়ে কেউ জন্মায় না, পরে জীবনের ধারায় তারা খারাপ হয়। মাতালের মতো মাথা দুলালো জয়। ও, ভুল বলেছি, তাইলে হবে হয়তো তাই। কিন্তু আমার খারাপ হবার পেছনে কোনো কারণ নাই। আমি খারাপ তাই আমি খারাপ, কারণ আমি খারাপ। মাথা ঝুঁকিয়ে খানিকটা চুপ থেকে আবার অন্য স্বরে বলল, যখন খারাপ হয়েছি তখন বুঝি নাই, আমায় কেউ ভালো হতে বলে নাই, অথবা খারাপ হওয়া থেকে আটকায় নাই। তা বুঝলাম তো এই তো সেদিন। মানুষ 18 বছরে ম্যাচিউর হয়,
আমি 25-এর কোটা পেরিয়েও ঠিকমতো কিছুই বুঝিনি। যা বুঝেছি তা বোঝার ঠিক হয়নি। হুটহাট জিজ্ঞেস করল তরু, আপনি বিয়ে করবেন না? জয় ভাবুক হওয়ার নাটক করল। করলে তোকে করতাম। যত্ন তো কম করিস না আমার। কিন্তু বাইরের থালায় স্বাদ চেখে বেড়ানো পাবলিক আমি। শুধু শুধু কাউকে ঘরে তুলব ঘর পাহারা দিতে? তাছাড়া ভালো না বেশে বিয়ে করা ঠিক না। আমি কারো প্রেমে পড়ি নাই কোনো দিন। তুই মায়ায় বাঁধিস। কিন্তু আমি জানি ওইটারে ভালোবাসা বলে না। তোর যত্ন মনোযোগ আমার উপর অপরিহার্য তরু। তুই ছাড়া দিন চলে না। কিন্তু কেন যে তোকেও ভালোবাসতে পারলাম না। ভালোবাসলে সত্যি বিয়ে করে বাড়ি নিয়ে যেতাম। শালা আমার আর উন্নতি হবে না রে। তরুর চোখ দুটো সজল হয়ে উঠেছিল। ভাঙা কণ্ঠে ক্ষোভের সাথে বলল, মায়া কেন লাগে? দয়া হয় আমার উপর, তাই না? হুম, দয়া না, মায়া। মায়া কেন আছে? জয় এবার প্যাচ প্যাচে হাসল। আমি অনাথ, তুই বাপ মা থেকেও অনাথ। চড়ে চড়ে খালাতো ভাই। আকাশ পুরোপুরি আলোকিত প্রায়। জয় রুমে যেতে যেতে বলল, খাওয়া শেষ করে একবার রুমে আয়। তরু জয়ের রুমে ঢুকলো মিনিট 5 পরে। জয় জানালার ধারে দাঁড়িয়ে সিগারেটের টান দিচ্ছিল। বোঝার উপায় নেই জয়কে। মাতাল নাকি স্বাভাবিক কিছুই বোঝা যাচ্ছিল না। তরুর উপস্থিতি টের পেয়ে বিছানার উপর থেকে একটা ব্যাগ তুলে তরুর দিকে এগিয়ে দিল। এবার চুপচাপ আমার রুম থেকে বের হয়ে যাবে উইদাউট এনি প্যান। তরু দেখল ভেতরে একটা নীল শাড়ি। ডুকরে কান্না পেল। মাঝে মধ্যে এত নিষ্ঠুর আর রহস্যজনক লাগে জয়কে। কি বলে কি করে বোঝার উপায় থাকে না। জয় বারবার জিজ্ঞেস করে, কেন তরু ভালোবাসে জয়কে? তরু জানে না তা ভালোবাসা কিনা। তবে জয়ের কথায় আছে নিজের অনুভূতির নাম পেয়েছে, মায়া। হ্যাঁ, মায়াই বটে, নয়তো কি। ছেলেটার জন্য অসীম মায়া লাগে তরুর। তরু জানে জয় নোংরা। আবার সে এটাও মানে সে নিজেও নোংরা, তাই জয়ের প্রতি এই মায়া। হোক সে নোংরাই তবে। এখন যেমন মন চাইছে শক্তই বুকে উত্তাল ঢেউয়ের মতো আশ্রে পড়তে, অথচ অনুমতি নেই প্রকৃতির, সায় নেই উদ্দীপনাবাহী সংবেদনশীল কাঠামোর। শুক্রবারের সকাল। রাতে জিডি করে আসা হয়েছে, কিন্তু কোনো খবর নেই। তবু কেন যেন অন্তু আশাহত হতে পারছিল না। তার মনে হচ্ছিল সব ঠিক হবে, কিছুই হয়নি। আমজাদ সাহেব বাজারে গেলেন তখন সকাল 10টা। অন্তু বসে পড়ছিল শীতের সকালের তপ্তহীন রোদে। যাওয়ার সময় আমজাদ সাহেব অন্তুর পাশে বসে ছোট্ট একটা লিস্ট তৈরি করে নিয়েছিলেন। রাবেয়া রসুন পেঁয়াজ কেটে রাখলেন সেই রোদেই। মার্জিয়াকে আর ডাকা হয়নি। সারা রাত নিশ্চয়ই না ঘুমিয়ে সকালের দিকে ঘুমিয়েছে এই শরীরে। ঘড়ির কাঁটা যখন দুপুর 12:30, আমজাদ সাহেব তখনও এলেন না। অথচ ওনার ফেরার কথা বড়জোর 11:30টায়। চারিদিকে জুম্মার আজান ফুরিয়ে এলো, কিন্তু তিনি ফিরলেন না। অন্তু বারবার করে গেট দিয়ে দাঁড়িয়ে থেকে এসেছে, আব্বুর দেখা না পেয়ে ফিরে এসেছে। রাবেয়া অতিষ্ঠ হয়ে বসেছিলেন। সময় পেরিয়ে দুপুর 2টো বাজল। আমজাদ সাহেব এলেন না। অন্তুর ভাবনার টনক নড়ল। সে কমপক্ষে 20-25টা কল এতক্ষণে করেছে আব্বুর নম্বরে। বারবার বন্ধ বলার পরেও ছাদে গিয়ে দাঁড়িয়ে থেকে এলো। দূর রাস্তার মোড় অবধি চেয়ে রইল কতক্ষণ। আমজাদ সাহেবের কোনো পাত্তাই নেই। রোদ গায়ে লাগছিল না অন্তুর। সে দাঁড়িয়ে রইল ছাদের রেলিং ঘেঁষে ঘোলা চোখে। মনটাকে কেটে ভেতর থেকে আলাদা করে ফেলতে ইচ্ছে করল। আজে বাজে চিন্তারা ভিড় করছে সেখানে, খুব জ্বালাতন করছে। দুপুরে রান্না হয়নি, খাওয়াটাও হয়নি। সকালে আব্বুর সাথে বসে ঘি আলু ভর্তা দিয়ে আম্মুর হাতের খিচুড়ি খেয়েছিল। ছটফটানি বাড়ল যখন সন্ধে হলো। সময়ের আবর্তন রাত 10টার কাঁটা অতিক্রম করল। আমজাদ সাহেব বাজার থেকে ফেরেননি তখনও। খুব লম্বা বাজার করেছেন। অন্ধকার চারপাশ, পূর্ণচাঁদ আকাশে।
ছাদে দাঁড়িয়ে থেকে অন্তুর খুব হিংসে হলো ওই আলোকিত চাঁদকে। আব্বু বাড়ি ফিরল না এখনো, তার খোঁজ তো চাঁদ রাখেনি, বরঞ্চ জল করছে আকাশ পানে। স্বার্থপর খুব চাঁদটাও। অন্তুর দুঃখে সে একটু দুঃখী নয়। অন্তু চেয়ে রইল পাড়ার সরু গলির মোড়ে চেয়ে। বারবার চোখে ভেসে উঠছে আমজাদ সাহেব বাজারের থলে হাতে সরু রাস্তাটাতে ঢুকছেন। হ্যালুসিনেশন হতে লাগলো অন্তুর। আমজাদ সাহেব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে বাজারের ব্যাগ অন্তুর হাতে ধরিয়ে গম্ভীর স্বরে বলছেন, আরে একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল। আমি কি বাচ্চা ছেলে? এত চিন্তা করতে হবে কেন তোর? ফোনের চার্জ ছিল না, বন্ধ হয়ে আছে। বাড়িতে শুধু ৩ জন মেয়ে মানুষ। রাত ১২টার দিকে রাবেয়ার চেঁচামেচিতে ছাদ থেকে নেমে এসেছিল অন্তু। বাড়ির মেন দরজা আটকাতে গিয়ে আরও কতক্ষণ দাঁড়িয়েছিল আব্বুর অপেক্ষায়। আব্বু আসলোই না। জানালার ধারে বই নিয়ে বসে জানালাটা খুলে দিয়েছিল। রাবেয়া ঘরে এসে আরেক দফা অসন্তোষ প্রকাশ করেছেন জানালা খোলা নিয়ে। ঠান্ডা হাওয়া আসছে, তা যেন শুষে নিচ্ছিল অন্তু। একদৃষ্টে চেয়েছিল বাইরের অন্ধকার কুয়াশাচ্ছন্নতার দিকে। চুপচাপ এভাবে বসে থাকায় বুকের ব্যথাগুলোয় যেন আগুনে তুষের ছিটা পড়ছিল। অন্তিকাজ ৩ দিন বাড়ি ফেরেনি। আব্বু সকালে বেরিয়েছে, রাত ২টো বাজলো, সেও ফিরল না। অন্তুর কান্না পাচ্ছে কি? আবার কখনো শক্ত হয়ে উঠছে চোয়াল। নানাভাবে ভেবেও কোনো রকম ব্যাখ্যা বের করতে পারেনি। অন্তিক কোথায় গেছে, আব্বু আসছে না কেন? রাবেয়া সেদিন অন্তুর ঘরে ছিলেন। কেন জানি তিনি অনেকটা সময় নিয়ে লম্বা একটা মোনাজাত করলেন নামাজ শেষে। আম্মুর কান্নার গুনগুনানি অন্তুর কানে গলিত লোহা হয়ে ঢুকছিল। বাইরে রাত বাড়ার সাথে সাথে যখন ঝিঝি পোকার ডাক প্রকট হয়ে এলো, তখন চোখের পানি শুকিয়ে রাবেয়া কাত হয়ে শুয়েছেন কোনো রকমে। অন্তু কম্বল তুলে দিল ওনার গায়ে। এরপর ৩-৪ বার আব্বুর নম্বরে ডায়াল করল, রিসিভ হলো না। অজু করে এসে তাহাজ্জুদের নামাজে বসেছিল। তখন রাত ৩টা ছুঁই ছুঁই। নামাজে খুব বিঘ্ন ঘটছিল। কেন জানি কান্নার বাদ মানছিল না। কান্নার তোরে সিজদা লম্বা হচ্ছিল, নাক টানতে হচ্ছিল বারবার। বুকের ভেতর কয়েকবার দম আটকালো। এসবের কারণ স্পষ্ট নয় অন্তুর কাছে, তবে বুকে তুমুল ঝড় উঠেছে। কঠোর আশঙ্কারা নেচে নেচে কিসব অলক্ষণে কথাবার্তা বলতে চাইছে। জয় এসেছে তা হামজা জানতে পারল সকাল 10টার দিকে। জয়ের রুমে গিয়ে তাকে পাওয়া যায়নি, অথচ তার এতক্ষণ চিৎপটাং হয়ে পড়ে থাকার কথা। বেডসাইড টেবিলের উপর বিয়ারের ক্যান উল্টে পড়ে আছে। বিছানায় কম্বল ছড়ানো, হাতঘড়ি, ওয়ালেট, পারফিউম সব নিজেদের জায়গায় পড়ে আছে। আর মানে জয় আশেপাশেই কোথাও আছে। দূরে বের হলে এসব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে থাকতো। তরুকে ডাকলো হামজা। তরু এলো না, গলা উঁচিয়ে জবাব দিল, জয় কখন এসেছে কাল রাতে? তরু চেঁচিয়ে জবাব দিল, ভোর রাতে। আবার তাহলে বের হয়েছে কখন? সকাল 8টার দিকে বের হয়ে গেল। বলে গেল এক্ষুনি আসবে। আপনি কল করুন বড় ভাইয়া। হামজা এসে সোফায় বসে রিমিকে ডাকল, 1 কাপ কফি বা চা কিছু একটা দাও। রিমি আস্তে করে বলল, আসছি। হামজার মনে পড়ল আজ সকালে ছোট্ট একটা মিটিং ছিল ক্লাবে জয়ের। মাঝখানে আর 2 দিন 3 রাত বাকি নির্বাচনের। চারদিকটা এতটা ঠান্ডা থাকার কথা না থাকলেও ঠান্ডা, কারণ আসল প্রতিপক্ষ এখনও হাসপাতালে দৌড়াদৌড়ির উপরে আছে। লোক মারফতে খবর পাওয়া গিয়েছে খুব শীঘ্রই রিলিজ করা হবে ওকে। হামজা মনে মনে প্রস্তুত যে কোনো কিছু মোকাবেলা করার জন্য। তবে হাঙ্গামা নির্বাচনের পরে হলে সুবিধা হয়, আর সেটার শতভাগ চেষ্টা করতে হবে। রিমি কফি দিয়ে চলে যেতে অগ্রসর হলে পেছন থেকে ডাকলো হামজা, আজ যাবে ওই বাড়ি? না। হামজা চোখ তুলে তাকিয়ে কফিতে চুমুক দিয়ে বলল, আমি নিয়ে যাব, আমার সঙ্গেই চলে আসবে। কফির গরম ঠোঁটে লেগে নড়ে চড়ে উঠল হামজা। দ্রুত কাপ নামিয়ে বলল, এত গরম কেন? পরের বার কফি বানালে এত গরম পানি ব্যবহার করবে না। আপনারই বা এত তাড়াহুড়ো কিসের? ঠান্ডা হতে তো ঘণ্টাখানেক সময় লাগবে না।
গম্ভীর স্বরে কথাটা বললেও তাতে অল্প একটু অভিমানও যেন শুনতে পেল হামজা। অথচ মেয়েটার অভিমান তার ভালো লাগে না। নির্বাচনের মুহূর্তে সকলের মনোনয়নের পাশাপাশি রিমির সম্পূর্ণ মনোযোগ তার চাই, নয়তো বেশ নার্ভাস ফিল হবে। যাও, তৈরি হও। যাব না আমি, আর এমনি তো মাজাহার ভাই বাড়িতে এখনো আসেনি। হামজা যেন শুনল না কথাটা, বলল, এজন্যই নিয়ে যাব। ও আসলে তুমি এমনিতেও ওই বাড়িতে যাবার অনুমতি পাবে না। তৈরি হয়ে নাও। যাব না আমি। আপনি আমায় আপনার বন্দিনী করে রাখতে চান। ক্ষমতার লোভ আপনাকে অমানুষ করে তুলেছে দিন দিন, তা বুঝতে পারছেন না? আপনাকে আমি ভালোবেসেছিলাম কোনোদিন, এটা ভাবতো নিজের উপর ঘেন্না লাগে আজকাল। দয়া করছেন আমার উপর? ও বাড়ি নিয়ে যাবার অফার করে যথাসম্ভব অশিষ্ট ভাষায় কথাগুলো বলল রিমি। হামজা কফির মগ সেন্টার টেবিলে রেখে হাসল। অসীম ধৈর্যশীল এক পুরুষের মতো নিজেকে সামলে নিয়ে বলল, নিজেকে চেনা যতটা মুশকিল তার চেয়েও বেশি কঠিন হলো নিজের মানুষদের চিনতে পারাটা। তুমি চিরকাল ওই বাড়ির সকলের হাসি মুখ আর আদুরে আচরণ পেয়ে বড় হয়েছ। ওদের ব্যাপারে তোমার ধারণা ওই অবধি সীমাবদ্ধ, কিন্তু ওটা শুধুই নিজের পরিবারের জন্য বরাদ্দ। যেমন আমি এই বাড়ির জন্য এক হামজা, গেট পেরিয়ে রাস্তায় পা রাখলে আরেকটা কেউ। মাজাহার আমার কাছে এত এত ছাড় পেয়েও বহুত কিছু করেছে এতদিনে। এবার তাহলে ভাবো, এবার সুস্থ হয়ে কি করতে পারে। আর এবারও ফিরে যা করবে আশা করি আমার উপর দিয়ে যাওয়া সেই চাপ দেখে তোমার ভাইয়ের উপর ভালোবাসা একটু চির ধরতে পারে। রিমির হাত চেপে ধরল হামজা। রিমি তা ছিটকে ছাড়িয়ে নিয়ে বলল, আমার ভালোবাসায় চির ধরাতে খুব চেষ্টা করে যাচ্ছেন, তাই না? আল্লাহ জ্বালিয়ে ভস্ম করে দিক আপনার চেষ্টাকে। দরকার পড়লে এই বাড়িতেই পচে মরব। যখন আপনার মতো জাহিলের সাথে বিয়ে হয়েই গিয়েছে, তখন আপনার বাড়িতেই মরণ হোক আমার। আপনার মতো অমানুষ শত্রুতা পুষবে, এটা আর এমন অস্বাভাবিক কি? কিন্তু যে মাজাহার ভাই আমাকে আপন বোনের মতো বুকে চেপে মানুষ করেছে, তার রক্ত ঝরার কারণকে না আমি ক্ষমা করতে পারি আর না কোনো বিবেচনা। শত্রুতা আমি শুরু করিনি, শত্রুতা ওরা শুরু করেছে, এবং সেটাও বহুদিন আগে, যেবার প্রথম আমি ছাত্রনেতা নির্বাচিত হয়েছিলাম। মাজাহারের ছেলেদের মাঝে কারো বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল হাতানোর ছিল, সেটা না পারায় এই শত্রুতার শুরু। এরপর দিন দিন আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়া তোমার চাচা, চাচাতো ভাই, বাপ এদের শত্রুতার আগুনে পেট্রোল ঢেলেছে। তোমাকে বিয়ে করতে চাইলাম, প্রথমে রাজি হলো না। পরে রাজি কেন হলো জানো? আমি বাড়ির জামাই হয়ে গেলে ওদের হাতে লাঠি হয়ে যাব। আমার ক্ষমতা এবং জনপ্রিয়তার ভাগ পাবে ওরা। তা যখন হলো না, তখন একের পর এক আক্রমণ পেয়েছি এই কয় বছরে ওদের থেকে। কিছুই বলিনি কোনোদিন। কিন্তু আমার পর যখন জয় নেতাকর্মী হলো, তখন আবার নতুন করে জ্বলে উঠেছে তোমার বাপ চাচারা। এবার বলো, শত্রুতা কারা পুষছে? আর এর সমাধান কি? কোনো সমাধান নেই। এভাবেই যতদিন চলে। আর এর পরেও তুমি অবুঝ হলে তোমার উপর কঠোর হতে বাধ্য হব বোধহয় আমি। রিমি আর এক মুহূর্তও দাঁড়ালো না। তখনই গান গাইতে গাইতে ঢুকলো জয়। হামজা ভাইয়ের হবে জয় ও ভাবি গো। হামজা ভাই খারাপ লোক, জয়ের মালা তারই হোক। উঠছে পাখি দিচ্ছে ডাক, হামজা ভাই জিতে যাক। ও আমার ভাবি গো, ও প্রাণের ভাবি গো। হামজা হেসে ফেলল। জয়ের পরনে দুধের মতো সাদা ধবধবে একটা লুঙ্গি, তার উপর ছাইরঙা শার্ট পরেছে, কোলে কোয়েল। কবির ঢুকেই কপালে হাত ঠুকে সালাম করল। ওকে বসতে ইশারা করল হামজা। তার পেছনে দুজন একটা মস্ত বড় অ্যাকুরিয়াম বয়ে নিয়ে এসে বসার ঘরের মেঝেতে রাখল। হামজা ভ্রুকুচকে বলল, এসব টেনে এনেছিস কোন দুঃখে? অল্প একটু টেম্পার উঠলেই যাতে ওটাকে আগে ভাঙা যায়। কোয়েল জয়ের কোল থেকে নেমে দৌড়ে এসে মামার কোলে চড়ে বসে। জয় লুঙ্গি এক হাতে উঁচিয়ে ধরে রুমে গিয়ে কিছু টাকা এনে লোক দুটোকে দিয়ে বিদায় করল। হামজার পাশে বসে কোয়েলকে বলল, যা, এবার তোর মাকে ডেকে আন। তোর মার কাদার পানির চোটে সবগুলো বালিশের তুলো পচে গেছে।
তুলি কোথা থেকে দৌড়ে এসে কোয়েলকে কোলে তুলে নিয়ে এগালে ওগালে চুমু খেতে লাগলো। এক পর্যায়ে কেঁদেও ফেলল। হুট করে কিছু মনে হতেই কোয়েলকে নামিয়ে জয়কে জিজ্ঞেস করলো, তুই কি করেছিস ওই বাড়ি গিয়ে? মেরেছিস সীমান্তকে, তারপর এনেছিস কোয়েলকে? জয় বিরক্ত হয়ে বলল, মহিলা মানুষ কোনোদিন ভালো হবে না। তোকে মেরে মুখের নকশা বদলে বাপের বাড়ি পাঠিয়েছে, তারপর মেয়েটাকে রেখে দিয়েছিল জোর করে, তারপরেও কলজে ফাটছে স্বামীর জন্য। সামনে থেকে যা। ন্যাকা কান্না দেখলে ডায়াবেটিস বেড়ে যায় আমার, সুগার আছে ন্যাকামিতে। কোয়েল এসে কোলে চড়ে বসে আধভাঙা স্বরে জিজ্ঞেস করল, জয়, ওই মাতালগুলোকে বেল কোলে খেলি আমি, বেল কোলে দাও একটাকে। জয় মাথা নাড়ল। তার আগে তোমাকে আমি পানিতে চুবিয়ে খেলবো 10 মিনিট, এরপর মাছকে পানি থেকে বের করে তোমার কাছে দেব খেলার জন্য। হামজা কেড়ে নিল কোয়েলকে। জয়কে বলল, তার আগে আমি তোর পেছনে দুটো লাথি মেরে খেলি, তারপর বাড়ি থেকে বের করে দিই। শয়তানের লাড়ে তোকে, শয়তানকে আমি লাড়ি, এটা আমার প্রিয় কাজ ব্রো। হামজা গম্ভীর হলো হুট করে। সীমান্তকে মেরেছিস? জয় সোফায় পা তুলে বসে বলল, না। সুন্দর মতো জিজ্ঞেস করেছি কেন মেরেছিস তুলিকে। তো কি বলল? কাম নাই করার মতো, বাল নাই ছেঁড়ার মতো, তো বউ পিটাইছে। আমারও কাম অথবা বাল ছিল না হাতে, আমিও 2-4টা লাগাই আসছি। পরে বাপের মার খাওয়া দেখে এই কোয়েলের ডিম কাদা ধরল, তারে নিয়ে যাইয়া অ্যাকুরিয়াম কিনে দিয়ে শান্ত করছি। মিছিল হয়েছে সকালে, ঝামেলা হয়েছে কোনো? না। শুনলাম মাজাহার শালার পায়ে নাকি খাঁটি স্টেনলেস স্টিল ঢুকাইছে। ওই শালা দিনাজপুর ব্যাক না করা অবধি বিশেষ ঝামেলা হবার কথা না। পেছনে যতই বদনাম পাবলিক করুক, জয়ের নামে ডরাইতো সবাই, এইটুকুই যথেষ্ট। মাজাহার আসবে নির্বাচনের আগের দিন, রিলিজ করবে কালটাইল মনে হয়। রিমি এসে জয়ের পাশে বসল, তার হাতে খাবারের প্লেট। খাবার তুলে জয়ের মুখের সামনে ধরে বলল, খাননি সকালে? সেহেরির সময় খাইছিলাম, আসলে চরম খিদে লাগছে। ধুর, ওই মাছ দিয়ে না তো, ডিমের টুকরো দেন। রিমি কপাল জড়িয়ে বলল, আপনার এত আহ্লাদ আসে কোত্থেকে? জয় নির্লজ্জের মতো হাসল। দয়ালের কাছ থেকে সরাসরি সাপ্লাই হয় আমার কাছে। হামজা ট্রাউজারের পকেট থেকে ফোন বের করল। রিমি এক আজব চরিত্রের মেয়ে, সব কিছুকে ছাপিয়ে তার জিদ, যে জয়ের উপর তার অসীম ঘৃণা আস্থার সাথে মিছে মিছে মিল বজায় রাখছে হামজাকে জ্বালাতে। জয় রিমির নাটক বুঝেও কোনো প্রতিক্রিয়া দেখাবে না, বরং হেহে করে হাসবে। এটা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জয় খাবার চিবোচ্ছিল। হামজা বলল, ভোট কেন্দ্রগুলোতে এক্সট্রা নিরাপত্তার জন্য কিন্তু পলাশ ভাইয়ের লোকের দরকার পড়বে। আমি চাচ্ছি না অন্তত সেদিন কোনো তামাশা হোক। বদনাম সহ ভোট লাগবে না আমার। হামজা পাটোয়ারি নিখিল ভোটে মানুষের মনোনয়ে জিতেছে, এই রব যেন লোকের মুখে মুখে থাকে। দুপুরের পর পলাশ ভাই ডেকেছে তোকে, আর আমি না করে গিয়ে দেখা করে আসিস। আর হেরফের হলে কিন্তু অবস্থা খারাপ হবে তোর। জয় উঠে অ্যাকুরিয়ামের সামনে গিয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মাছগুলোকে পর্যবেক্ষণ করল। আঙুল দিয়ে কাচের উপর খুঁচিয়ে বেশ জ্বালালো মাছগুলোকে। ভেতরে একটা গোল্ডফিশ, দুটো অ্যাঞ্জেল ফিশ আর এক জোড়া কালশিটে রঙের অস্কার ফিশ এনেছে। গোল্ডফিশে একটা কিনেছে কেন সেই ভালো জানে। বহুবার ছোট বড় বহু ধরনের অ্যাকুরিয়াম কিনেছে, আবার রাগের সময় ওগুলোকে আগে ভাঙে। কবুতর, মাছ, খরগোশ যে কোনো একটা কিছু পোষা প্রাণী হিসেবে থাকে সবসময় তার সংগ্রহে। মাছের সামনে থেকে উঠে বলল, দুপুরে যেতে পারবো না, ঘুমাবো আমি। বিকেলে গোসল করব, খাবো, তারপর যাব ঠিক সন্ধ্যার আগে। 2-1 কলকি টেনেও আসবো তাহলে। হামজা বকে উঠল, কলকি টানার খবর পেলে এক কোপে বলি দিয়ে দেব, শুয়োরের বাচ্চা। যে কাজে পাঠাচ্ছি তা করে ফিরে আসবি।
সকাল থেকে বাড়িতে রান্না হয়নি। সকালে একবার বমি করেছে মার্জিয়া। অন্তুর ফোনটা বেজেছিল দুপুরের দিকে। অন্তু দিন দুনিয়া ভুলে ঘরে ছুটল। নিশ্চয়ই আব্বু ফোন করেছে, কিন্তু স্ক্রিনে অপরিচিত একটা আনসেভ নাম্বার। তবুও অন্তুর চোখ ভিজে উঠল, কণ্ঠনালী থেকে কান্না ছিটকে এলো এক মুহূর্তেই। তার ধারণা আব্বুর ফোনে চার্জ নেই, অন্য কারো নম্বর দিয়ে কল করেছে। কল রিসিভ করেই কঠিন বোকার মতো ঝাড়ি মারল একটা। বয়স বাড়ার সাথে সাথে আক্কেল জ্ঞানকে গুলিয়ে খেয়ে ফেলেছ। একটা কল করে জানিয়ে দেওয়া যেত না যে কোনো কাজে আটকে গেছো? বাড়ির প্রতি তোমার না হয় টান নেই, আমারও তোমার উপর টান নেই, তবে জলজান্ত একটা মানুষ উধাও হয়ে গেল, একটু ভাবনা তো হয় না কি? রাবেয়া দৌড়ে এসে দাঁড়ালেন মেয়ের পাশে। অন্তু ফোনে বলে চলল, তো কখন আসবে বাড়িতে? আর হ্যালো। ভরাট এক ধাতব কণ্ঠস্বর ভেসে এলো ফোনের ওপাশ থেকে। অন্তু থমকালো। আব্বুর কণ্ঠস্বর গম্ভীর, তবে তা চিরপরিচিত। এটা নয়। পিপাসার্ত মুখে চুপ রইল অন্তু। তার ঠোঁট ফাটফাট করছে। বেশি প্যাচাল না পেরে যে ঠিকানাটা বলছি সেখানে চলে আসিস। আর আর একটা পাখিও যেন সাথে না আসে বা জানতে না পারে কিছু। সংক্ষিপ্ত হুমকি বাণীটি কর্কশ এবং হিংস্র ছিল। কল কেটে গেল। সাথে সাথে একটা মেসেজ এলো, সেখানে একটা ঠিকানা লেখা, কাহারোল থানার নয়াবাদ মসজিদ। রাবেয়া ঝাঁকাচ্ছেন ওকে অনবরত, বারবার প্রশ্ন করেছেন। অন্তু নিশ্চুপ চেয়ে থাকলো ফোনের স্ক্রিনে। অন্তুর মাথায় এলো ঠিকানায় উল্লেখিত জায়গাটা ডেবা নদীর তীরে নির্জন এলাকার দিকে নির্দেশ করছে। অন্তুর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই। রাবেয়া প্রশ্নগুলোর উত্তর না পেয়ে ছটফট করছেন। অন্তু চট করে মুস্তাকিনকে কল করে বসল। কেন করলো সে জানে না। ফোনে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে একটা পাখিও যেন টের না পায়। তবুও ফোন করেছে অন্তু। স্বতন্ত্র এক FBI অফিসারকে ডাকছে সে। মুস্তাকিন এলো ঠিক 20 মিনিটের মাথায়। ততক্ষণ অন্তু ঠিক একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল। মুস্তাকিন এসেছে টের পেয়ে নিস্তেজ হাতে মুখটা ওড়নার প্রান্তে আড়াল করে দাঁড়ালো। মুস্তাকিন ঘটনা জানতে চেয়ে প্রশ্ন করল। অন্তু জবাব দিল গাছাড়া ভাবে। তার চোখের কাতরতা মুস্তাকিনের দৃষ্টি এড়ানোর নয়। তবুও যথাসম্ভব শান্ত সে। অন্তুকে জিজ্ঞেস করল, আপনি ভয়েসটাকে চেনেন অথবা আগে শুনেছেন? অন্তু অবচেতনের মতো মাথা নাড়ল, না। রাবেয়া চেয়ার এনে দিলে মুস্তাকিন বসে বলেছিল, বাহাদুরি করে একা যাবেন ঠিক আছে, এরপর আপনার সাথে কি হবে তা দেখার জন্য ওখানে কে থাকবে? প্রথমে অন্তিক, পরে স্যার, এরপর আপনি, এরপর এই বাড়ির কার পালা? অন্তু নিশ্চুপ। মুস্তাকিন বলেছিল, আমি ফোর্স ডাকি, তারা গোপনেই আপনাকে প্রোটেক্ট করবে। ওরা জানতে পারবে না কেউ গিয়েছে আপনার সঙ্গে, এবং তা নিশ্চিত করার দায়িত্ব আমার। অন্তু রাজি হয়নি। প্রয়োজন নেই অফিসার, আমি কোনো ধরনের ছোট্ট একটা রিস্কও নিতে প্রস্তুত নই। আমার মন বলছে ওরা ভয়ঙ্কর, কথার খেলাপি হলে খারাপ কিছু হতেই পারে। রাবেয়া কান্না লুকালেন শাড়ির আঁচলে। অন্তু নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে আলতো করে একবার আম্মুকে জড়িয়ে ধরেছিল। বেরিয়ে যাবার সময় মুস্তাকিন সামনে দাঁড়িয়ে বলেছিল, 1 ঘন্টা সময়, এর মাঝে আপনি না ফিরলে আমি ইচ্ছে মতো পদক্ষেপ নিতে পারি। মুস্তাকিন কেমন করে যেন চেয়েছিল মিনিট খানেক অন্তুর চোখের দিকে। সে চোখের রহস্য বোঝার উপায় নেই। এরপর আশ্বাস দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বিদায় জানিয়েছিল, গড ব্লেস ইউ। বাসের হাটের উপর থেকে গাড়িতে করে নয়াবাগ যেতে কম বেশি আধা ঘন্টা সময় লাগে। সন্ধ্যা হয়ে গেছে। নয়াবাগ মসজিদের অদূরে দাঁড়িয়ে থেকে তার ভেতরে এক প্রকার ছটফটানি কাজ করছিল। অন্তু জানে না এই অনিশ্চিত প্রবাহধারা তাকে ধাওয়া করে কোথায় নিয়ে যাচ্ছে। মিনিট 2 বাদে দুটো লোক এসে নিয়ে গেল অন্তুকে। ওদের দেখেই মনে হচ্ছিল অন্তুকে মেহমানদারির উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছে।
চারপাশের লোক আসল ঘটনা আন্দাজ করতে পারবে না এদের আচরণ দেখে, হয়তো বুঝলেও কিছুই বলবে না। রাজত্ব এদের, শাসন এদের, সমাজটা এদের নোংরা পায়ের তালুর তলে পদদলিত। রাস্তাটা ক্রমশ ঢালু হয়ে এগিয়ে গেছে, দুই পাশে বন, জঙ্গলি এলাকার মতো। এক কথায় নির্জন একটা জায়গা। অন্তু হাসল, তার হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনা প্রবাহের উপর এবং অনিশ্চিত আগামীকালের উপর। আবার হাত পা শিরশির করছে, সেটাকে পাত্তা দিলে মানসিকতা মেরুদণ্ডহীন এক কেচোর মাফিক হয়ে পড়বে, যাকে আলতো পায়ের চাপে পিষে মারা যায়। অন্তু চাইল শক্ত হতে, কিন্তু পারা যাচ্ছে না। নারী মন মচকে যাচ্ছে। একদম নির্জন জায়গাটির কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটা বাংলো অথবা কোয়ার্টারের মতো বিল্ডিং। রংচটা দেয়াল, মরিচা ধরা লোহার জানালাগুলো। ওর পেছনে হাঁটছিল লোক দুটো। এত কাছে গা লাগিয়ে হাঁটছে, এতক্ষণে বেশ কয়েকবার প্রায় ছোঁয়া লেগেছে। বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকতে চোখ অন্ধকার দেখল। ঘুপচির মতো ভেতরটা বিশ্রী গন্ধ আসছে চারপাশ থেকে। অন্তুর মাথা চক্কর কেটে উঠল অসহ্য দুর্গন্ধে। মদ এবং ড্রাগসের গন্ধ মিশে একাকার হয়ে একটা ভ্যাপসা পেট গোলানো দুর্গন্ধের সৃষ্টি করেছে। সিঁড়িতে ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছে করেই ছোঁয়ার চেষ্টা করল। অন্তুর কিছুই করার নেই। তার মনে হতো সে প্রতিবাদী অল্প হলেও, তার সামনে কোনো অন্যায় টেকার নয়। কিন্তু আজ আর সব কাজ করছে না, হাত পা অবশ হয়ে আসছে। কলেজের ছোকরাদের অথবা পাড়ার মহিলাদের সম্মুখে প্রতিবাদী আওয়াজ ওঠানোটাই জীবনের জিত এবং নিরাপত্তা নয়। আজ মনে হচ্ছে তার প্রতিবাদ বোধহয় শুধুই মহিলা এবং সাধারণ অসভ্যদের সামনেই সীমাবদ্ধ। নয়তো এখানে কেন সে একটা চলন্ত পুতুলের মতো হেঁটে চলেছে এভাবে? কোনোই প্রতিবাদের ভাষা মুখে আসছে না, হাতে উঠছে না। শরীরে কম্পন ধরেছে, মনে নারীসুলভ দুর্বলতা বিরাজ করছে। অসহায়ত্বের চাদরে পুরো অন্তুসত্তাটা বাজেভাবে ঢাকা পড়েছে। অর্থাৎ এই সমাজের খারাপদের সম্মুখে টিকে থাকার মতো প্রতিবাদ রপ্ত করার সাধ্যের বাহিরে। সে না হয় পারেনি, আচ্ছা নাই বা পারল, কিন্তু মুস্তাকিন, সে একজন FBI অফিসার। তার কাছে নাকি হুমকি চিরকুট আসে, শাসানো ফোন কল আসে, মাঝপথে কেস দাবিয়ে দেওয়া হয়। সমাজে আসলে কাদের বিচার এবং রাত চলছে, কারা ভালো আছে? চিৎকার করে কেউ যেন কানের তালা ফাটালো এটা বলে, খারাপদের, খারাপরা ভালো আছে। একমাত্র খারাপেরা তুলনামূলক ভালো আছে। দোতলায় নিয়ে যাবার পর অন্তুর মনে হয়েছিল তাকে কোনো কক্ষে বন্দি করে দেওয়া হবে। নারী মনে আতঙ্কে গুংড়ে উঠছিল, কিন্তু তাকে বদ্ধ রুমগুলো পার করে রুফটপের সামনে নিয়ে যাওয়া হলো। চারপাশ ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে। রুফটপটাও পুরনো, সবুজাভাব শ্যাওলা পড়েছে, পুরনো বিল্ডিং। মাগরিবের আজান শোনা গেল এবার। রুফটপে পা রেখে মাথা তুলে আশপাশ দেখল। লোক দুটো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ পেয়ে তাকালো। সোফাতে গায়ে লিয়ে বসে আছে একজন পুরুষ। জলজলে বিড়ালের মতো চোখ, খাড়া নাক, অনেকটা খিলানের মতো। পাটাগুলো যেন ফনা তুলে আছে, ঠোঁটে প্যাচপ্যাচে হাসি ঝুলছে। তার সম্মুখে পিঠ ফিরিয়ে বসে আছে আরেকটি লোক। এক মুহূর্তের জন্য অন্তুর মনে হলো এই পিঠ ফেরানো পেছনটাকে সে চেনে। চারিদিকে কুয়াশা ঘন হয়ে আসছে, দিনের আলো ফুরিয়েছে। রুফটপটাকে বাইরে থেকে পুরনো পরিত্যক্ত জায়গা বলে মনে হলো এখন বুঝল এক অভিজাত বৈঠকখানার চেয়ে কম নয় এটা। গোলাকার সারি করে সাজানো সোফার সেট, সেন্টার টেবিল, টেবিলের উপর সারি ধরা মদের বোতল, ড্রিঙ্কিং গ্লাস, সোডার কৌটা, মেডিসিনের পাতা, মোড়ানো কাগজ, বিট লবণ, স্ন্যাক্স, ছুরি ইত্যাদি পড়ে আছে। অন্তু চোখ বুজে শ্বাস ফেলল। আলো জ্বলল। অন্তু চূড়ান্ত মরণের জন্য প্রস্তুত। সামনে বসা লোকটি হাতের গ্লাসটি নামিয়ে রেখে মনোযোগী দৃষ্টি মেলল অন্তুর গোটা শরীরে, যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করে। কিন্তু এবার পেছন ফিরে বসে থাকা লোকটা অনীহার দৃষ্টি মেলে পেছনে ফিরল একবার।
তার দৃষ্টি কেঁপে ওঠে বিদ্যুতের মতো। ধাক্কা খেলো অন্তুর উপর। জয়! অন্তু হতবিহ্বল চোখে তাকিয়ে দেখল জয়কে। ধীরে ধীরে বিস্ময় ভাবটা কেটে মন মস্তিষ্ক ও গোটা শরীর জুড়ে এক বিদ্বেষী ঘৃণারা লাফিয়ে উঠল যেন। এরা এত নিচে নামতে পারে? জয় সেদিন ভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়েছিল। সেসবের জেরে এসব করছে, অথবা অন্তুকে দমাতে? প্রশ্ন অনেক, উত্তর নেই যথাযথ। পেছন থেকে একজন ধাক্কা মারল অন্তুকে। ভেতরে ধপ করে আগুন জ্বলে উঠল যেন। আরও দুটো ঠেলা তাকে সহ্য করতে হলো। জয় চট করে উঠে দাঁড়ায়। তার চোখ দুটো হাসছে। সেখানে এখন বিস্ময় থাকার কথা, কিন্তু তা ছাপিয়ে দুষ্টু হাসি প্রকট। হাতের ধোয়া ওঠা কলকিটা টেবিলে ফেলে বলল, ওকে ওকে এইখানে নিয়ে আইসেন কেন? কি সমস্যা? সোফায় বসা লোকটা চার হাত পা ছড়িয়ে বসে আছে। তার নজর এখনো অন্তুর শরীরে। অন্তু একদৃষ্টে চেয়েছিল জয়ের দিকে। জয় এবার কঠিন স্বরে জিজ্ঞেস করল, ওরে এইখানে আনছেন কেন পলাশ ভাই? প্যাচপ্যাচে হাসি শোনা গেল। বিড়ালের মতো জলজলে চোখগুলো কিসের নেশায় যেন জ্বলছিল পলাশের। সরু নাকের খিলানের মতো পাটাটা কাঁপে যখন পলাশ হাসে। অন্তুর ঘেন্না এলো সেদিকে তাকিয়ে। জয় খেকিয়ে উঠল, ধুরোবাল! ওরে কেন নিয়ে আসছেন এইখানে? এইডা জিগাইছি, ওর কি কাম এইখানে? পলাশ তখনও অন্তুর দিকে চেয়ে। জয় দুই ভ্রুর মাঝে আঙুল ঘষে দাঁত খিসল। পলাশ ভাই, কিছু জিজ্ঞেস করতেছি। হাসি অফ করে জবাব দিয়ে এরপর হাসেন। অন্তু চমকে উঠল। পলাশ? দিনাজপুরের শীর্ষ সন্ত্রাস। বাজারের প্রতিটা দোকানে কসাইয়ের মতো চাঁদাবাজি থেকে শুরু করে নতুন নতুন পাপের সৃষ্টিকর্তা পলাশ ও রাজন। দেখেছিল না কোনোদিন লোকটাকে? আন্ডারওয়ার্ল্ড বলে একটা কথা আছে, আর সেখানকার জানোয়ারেরা আন্ডারগ্রাউন্ডেই বিচরণ করে সাধারণত। অন্তুর মাথায় এলো না তাকে কেন এই নরকে আনা হয়েছে। মহাজন পলাশ মানুষকে টাকা ধার দেয় সুদের চুক্তিতে। সময় এতটা কম দেয় যে একজন ঋণী লোকের পক্ষে অত দ্রুত সুদসহ টাকা জোগাড় করা সম্ভব হয় না। পলাশ তার বদলে বউ বাচ্চা, জমির দলিল, বাড়িঘর, ব্যবসা সবশেষে যান নিয়েও নিজের সুদসহ টাকা আদায় করে নেয়। এমন বহু কথা শুনেছে অন্তু পলাশের ব্যাপারে। এটাই কি সেই পলাশ? জয় এখানে কেন? অন্তুর খুব দুর্বলতা বোধ হচ্ছিল। চারপাশে দর্শকের মতো দাঁড়িয়ে আছে পলাশের লোকগুলো। দেখতে নর্দমার পাশে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকা কুকুরের মাফিক রূপ সবগুলোর। পলাশ হেসে জয়ের দিকে তাকায়। এত ব্যস্ত কেন হইতেছিস বাপ? এমন টসটসে মাল ঘরে রেখে এসে কি সব আউল ফাউল জিনিস বন্ধক রেখে মানুষ টাকা ধার নেয়? বোকার দল সবগুলো। জয় নাক মুখ জড়িয়ে বিরক্ত হয়ে মদের বোতল তুলে নিয়ে তাতে দুটো চুমুক দিল। আস্তে করে অনাগ্রহী স্বরে জিজ্ঞেস করল, অন্তুর বাড়ির লোকও কি সুদের টাকা নিয়েছে নাকি আপনার কাছে? হ। এই শালির বাপরে তো এমন লোক মনে হয় না। পলাশ হাসছে। চোখ দুটো জল জল করে জ্বলছে। সেই হাসিতে রহস্য মেশানো। কিন্তু তাতে জয়ের কোনো আগ্রহ নেই। তার গলা জ্বলছে আজ। মদে অল্প সোডা এবং পানি না মিশালে এমনই হয়। পলাশ এগিয়ে গিয়ে অন্তুর খুব কাছে দাঁড়ায়। অন্তু চেয়েও পেছাতে পারল না। পেছনে আরও দুটো লোক দাঁড়িয়ে। পলাশের শরীর থেকে দুর্গন্ধ আসছে। অন্তুর মনে হলো সে যখন তখন গল গল করে বমি করে ফেলবে। এতটা কাছে কোনো পুরুষ কোনোদিন আসেনি তার। বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডেকে ওঠে অন্তু। পলাশ জিভ বের করা কুকুরের মতো গন্ধ শুকছে ওর শরীরের। বোরকা এবং নেকাবের উপর দিয়ে যেন কিসের পৈশাচিক স্বাদ পাচ্ছে পলাশ। অন্তু চোখ বুজে ডুকরে উঠল নীরবে। আল্লাহ পাক, পানা চাই এসব থেকে, তুলে নিন আমাকে, রক্ষা করুন। পলাশ স্থির হয়ে দাঁড়ালো। প্যাচপ্যাচে হাসি দিয়ে বলল, তোমারে কেন নিয়ে আইসি এইখানে? বলেননি এখনো। অন্তুর গলাটা কেঁপে উঠেছিল। ইজ্জতের ভয় তাকে কাহিল করে তুলেছিল। তুমি চেনো আমারে? অন্তু নিজেকে গোছাতে গিয়েও এলোমেলো হয়ে গেল।
কেন এনেছেন আমাকে এখানে? আমি কি কোনো অপরাধ করেছি? পলাশ হাসছে। সেই হাসিতে পশম দাঁড়িয়ে যায়। পলাশ বলল, তোমারে মনে হয় কিছুই কয় নাই অন্তিক। অন্তু চোখ নামালো, চোখ বুজে শ্বাস ফেলল। তোমার ভাই যখন বইয়ের গয়না নিয়ে এসে টাকা চাইছিল আমার কাছে, আমি অবশ্য ওরে কইছিলাম বইয়ের গয়নার দরকার নাই, বউডারে আনলেই পারতি। টাকা অবশ্য পরিশোধ করা লাগতো না। স্যামরা দেখলাম জইল্লা উঠছিল, অথচ টাকারও প্রয়োজন। কিছু বলবার পারে নাই। অন্তু অবাক হলো, বুকে ভার অনুভূত হলো। পরে কইল, না, আমি গয়নাই রাখতে চাই ভাই। দোকানে যা কামাই হবে তা দিয়ে মাসে মাসে আপনার টাকা দিয়ে সময় ফুরোনোর আগেই শোধ করে দেব। শালার সাওয়াল পারল তো না, সেই হয়রানি পেরেশানি হইল। দোকানটাও গেল, রাখতে পারল না। শেষ পর্যন্ত 2 দিন আগে নাকি নিজেও পলাইছে। অথচ তোমারে আনলে খুশি হইয়া দেখা যাইতাছে ওর ব্যবসাটারে নিজ হাতে চিরদিন প্রোটেক্ট করতাম। তোমারে আনে নাই কেন আগে? এবার ঝুঁকে পড়ল পলাশ অন্তুর উপর। জানতাম না যে তুমি এত সুন্দরী। জানলে অন্তিক সামরার সুদ আসল চাঁদা দোকানের কামাইয়ের ভাগ সবটা মাফ করে দিতাম। মেয়ে লোকের উপর কিচ্ছু নাই, কারবারও নাই। আমি মেয়ে লোকের খাতিরে বহুত ত্যাগ করবার পারি। অন্তুর শরীর কাঁপছে থরথর করে। নিজের উপর রাগ হলো তার। এত অস্থির হয়ে পড়ছে কেন সে? কোনোভাবেই শান্ত হতে পারছে না। কোনো মতে জিজ্ঞেস করল, আমার আব্বু কোথায়? কথা তো শেষ হয় নাই। শোনো, অন্তিক সারাডা আমার থেকে লুকায়া না পালায়া যদি তোমারে আনতো আমার কাছে, তোমার বাপটারও এত ভোগান্তি হইতো না। আমি জানতামই না তুমি এইরম। অন্তুর কলিজাটা ছ্যাদ করে উঠল। অনিয়ন্ত্রিতভাবে এক চরম ভুল হয়ে গেল তার দ্বারা। থাবা দিয়ে পলাশের শার্ট খামচে ধরে বলল, এই জানোয়ারের বাচ্চা, কি বললি তুই? আব্বু কোথায়? আব্বু তোর কাছে? কি করেছিস তুই আব্বুর সাথে? আব্বু কই? কোথায় আব্বু? এতক্ষণে জমে থাকা পানি ঝরঝর করে গড়িয়ে পড়ল নেকাবের নিচে। হুঙ্কারটা কান্নার সাথে মিশে নির্মম আর্তনাদের মতো শোনালো। জয় বিরক্ত হয়ে একটা সিগারেট ধরালো। বকে উঠল বিড়বিড় করে, শালির ধার কমবে না তবুও। পলাশকে দেখে মনে হচ্ছে তার প্রিয় খাবারটা খেয়ে তৃপ্তির হাসি হাসছে। এতটা পৈশাচিক তার মুখের ভঙ্গি। অন্তু শুনেছিল মহাজন আর সন্ত্রাসরা পিশাচদের আরেক বংশধর। অন্তুর বুকে কাঁপন ধরেছে। পলাশ শার্ট থেকে অন্তুর হাতটা ছড়ানোর নাম করে বাজেভাবে জড়িয়ে ধরে ছুঁয়ে দিল হাতটা। অন্তু ঝটকা মেরে হাত ছড়িয়ে পিছিয়ে যায়। ধাক্কা খায় পুরো দেহটা দুটো পুরুষের সাথে। ঘেন্না আসলো নিজের শরীরের উপর। কোথাও পুরুষের ছোঁয়া লাগা বাকি রইল না গোটা দেহে। ছটফট করতে করতে দূরে সরে দাঁড়ালো। ফুপানো কান্নায় নেকাব ভিজে উঠল। জয় সোফা ঘুরিয়ে নিয়ে বসেছে। সে খুব আরামে আছে। যাত্রাপালা দেখতে এসেছে। সামনে খেলা হচ্ছে, সে দেখছে। তার হাতে স্বল্পমাত্রার বিয়ারের ক্যান। এবার অন্তুর দৃঢ় বিশ্বাস জাগলো জয় সব জানে, সব। তবুও কেন নাটক করলো প্রথম দিকে? অন্তু চেঁচিয়ে উঠল, আব্বু কই? চেঁচানো নিদারুণ আহাজারির ন্যায় শুনতে লাগলো, আমার আব্বু কই? আব্বু, ও আব্বু, আমার আব্বুকে কোথায় রেখেছেন? কোথায় আমার আব্বু? আব্বু। সবে কথা বলতে শেখা ছোট্ট শিশুটির মতো অবুঝ স্বরে ডেকে ওঠে অন্তু আবার, আব্বু, ও আব্বু, আব্বু। পাগলের মতো এদিক ওদিক খুঁজল আব্বুকে। অবুঝ শিশু যেমন অচেনা জায়গায় কাতর হয়ে ওঠে, অন্তু তার চেয়েও সহায়হীন এতিমের মতো কাতরাচ্ছে রুফটপের একপাশে দাঁড়িয়ে। পলাশ বারবার দেখছে অন্তুর চোখ দুটো। পলাশের মনে হলো ভিজে ওঠা পাপড়ির জন্য মেয়েটার চোখ দুটো তাকে বেশি মাতাল করছে। নোংরা চাহিদায় উতলা হয়ে উঠেছে তার পুরুষ দেহ। অন্তুর আর্তনাদ এক একবার কানে যাচ্ছে আর কামনা তাড়নার আগুনে কেরোসিনের ছিটা পড়ছে। এগিয়ে গেল অন্তুর দিকে। ক্ষুধার্ত পিশাচ যেমন রক্ত পেলে জলজলে হেসে ওঠে, ওরকমই হেসে বলল,
আব্বুকে দেখতে চাও সুন্দরী? তার মানে তুমি আমার কাছে কিছু চাও। অন্তু থেমে যায়, অবুঝের মতো তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ কোমল স্বরে বলল, লেনদেন বোঝো, দেওয়া নেওয়া। তুমি কিছু চাচ্ছ আমার কাছে? এর বদলে আমারও তো কিছু চাওয়ার থাকতে পারে, পারে না? অন্তু হাল ছেড়ে দিয়ে আস্তে করে বলল, পারে। তারপর একটু সপ্রতিভ হলো, আমি বুঝতে পারছি অন্তিকে টাকাটা পরিশোধ করতে হবে, সে তো জানি, কিন্তু এখন তো কিছু বলেননি, আমি সাথেও আনিনি। কথা দিচ্ছি আগামী। পলাশ আঙুল তুলে অন্তুর ঠোঁটে নেকাপের উপর দিয়ে চেপে ধরল। হুস, এত কথা না, আমি চেয়ে নেই, তুমি দাও। অন্তু তাকিয়ে রইল, তার সরলতা ব্যর্থ গেল বোধহয়। পলাশ খুব সাবলীলভাবে বলল, নেকাবটা খোলো, মুখটা দেখি। অন্তু থমকে দাঁড়ালো। পলাশ বোঝালো, হুম, লেনদেন। আমি তোমার মুখ দেখব, তুমি তোমার আব্বুর মুখ। পাথরে পরিণত হলো অন্তু। নির্বাক চোখে চেয়ে দেখল পলাশকে। পলাশ এগিয়ে যায় আরেকটু ওর দিকে। বেখবর আক্রমণ করে বসে অন্তুর উপর। খপ করে অন্তুর মেয়েলি হাত দুটো নিজের থাবায় পুরে অন্তুর পেছনে আটকে ধরে। তাতে পলাশের শরীরের সামনের অংশে সিংহভাগ ছুঁয়ে যায় অন্তুর নারী দেহ। অপর হাত দিয়ে অন্তুর বুকের উপরে গলার নিচে লেহন করার মতো হাত বোলায়, যেমন করে কুকুর তার খাবার চাটে জিহ্বা দিয়ে। অন্তু হাত মোচড়ানোর বৃথা চেষ্টাটাও করল না। চোখ দুটো বুজে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিনের পাথরের চোখ বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। বিড়বিড় করে ডেকে উঠল অন্তু, আল্লাহ! অন্তু হার মানল। আমি খুলছি নেকাব, আমি খুলছি। পলাশ পারত নিজে খুলতে, কিন্তু খুলল না। সে অন্তুকেই বাধ্য করল। এতে তার চোখে মুখে জিতে যাওয়ার চমক। অন্তুর কাছ থেকে সরতে ইচ্ছে করছিল না, তবুও নিজেকে টেনে নিয়ে অল্প সরে দাঁড়ালো যেন। অন্তুর হাত কাঁপছে, নেকাব অব্দি উঠছে না। এতগুলো বছরে কোনোদিন কেউ মুখ দেখেনি তার, আজ দেখবে। শরীরের উপর ঘেন্না লাগছে। এই শরীরের বিভিন্ন জায়গা নষ্ট হাতের ছোঁয়া পেয়েছে। নিজেকে এক পেশে নষ্টা বলেই মনে হচ্ছিল তার। তবুও কেন যে নেকাব খুলতে হাত ওঠাচ্ছিল মুখের উপর। ছোঁয়ার চেয়ে নজর বেশি ভয়ানক। সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরও গুমোট করে তুলেছিল। পলাশের ধৈর্যচ্যুতি ঘটল। আবার এগিয়ে এলো অন্তুর দিকে। খুলবা নাকি টেনে খুলে ফেলবো? আমি একটা কথা বলতাছি। ওইটার পেছনে সাহস দেখাইয়া আবার চুপ কইরা আসো, ঠিক না? হাত বাড়ায় পলাশ। অন্তু সেদিন এই মুহূর্তে কেন যেন জয়ের দিকে তাকিয়েছিল একবার। তবে খেয়াল করে দেখল তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেত বোধহয়, যা সে জয়ের কাছে করেছে। কোনো যুক্তি নেই সেই আশার, তবুও অন্তুর বোধহয় সেই ভয়টা লাগে না জয়কে, যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে। জয় আরাম করে বসে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে। তার সামনে কিছু ঘটছে তেমন খেয়াল নেই তার মাঝে। নিজের এমন বোকা আশার কথা ভেবে তাচ্ছিল্য এলো অন্তুর নিজের উপর। জয়ের চোখে মুখে তখন স্পষ্ট লালসা, তাকে এক নজর নগ্ন অবস্থায় দেখার লালসা। তার অবশ্য রাগ হচ্ছে অন্তুকে এত লোক দেখবে, যে চেহারাটা তার নিজের পছন্দ, কিন্তু বাধা দিল না। এখন নেকাবটা খুলে ফেললে অন্তুর চেহারা দেখতে পাবে সে। দুই চোখে তার অধীর অপেক্ষা। চেহারা দেখার চাহিদাকে ছাপিয়ে পলাশকে ঠেকানোর ইচ্ছে বা প্রয়োজনীয়তা অনুভব করল না সে। পলাশ অন্তুর বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তুর বুকের উপরের ওড়নার প্রান্তটুকু পলাশের হাতের থাবা এলো। অন্তু হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ অন্তুর হাতটা খামচে ছুঁড়ে ফেলে পেছনের দিকে। সজোরে আঘাত হানে হাতটা গিয়ে পেছনের খচখচে দেয়ালে। নিশ্চিত চামড়া ছিলে রক্ত বেরিয়ে এসেছে। পলাশ অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, খোল শালি, ন্যাকামি মারাস। একটানে খুলে নেয়, বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারার আবরণটা। অন্তুর গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসে। যেই আহাজারিতে চোখ তুলে তাকায় জয়, আর নজর ফেরায় না।
পলাশ ঝটকা খেয়ে অল্প সরে দাঁড়ালো অন্তুকে ভালোভাবে দেখার জন্য। মেয়েটার কান্না থেমে গেছে, চোখের পাপড়ি ভেজা, অথচ পানি গড়াচ্ছে না। মুখটা লাল হয়ে আছে, চিকন ঠোঁটের কিনারা মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে। জয় ও অন্তুর এক দুর্বোধ্য দৃষ্টি বিনিময় হলো সেই মুহূর্তে। পলাশ হাসছে, তার হাসি কথা বলছে। জীবনে প্রথম হয়তো বহুল আকাঙ্ক্ষার বস্তু সামনে দেখতে পেয়েছে চোখ দুটো। সেই অভিভূত, সে আসক্ত। নিঃশ্বাস জোরে জোরে পড়ছে পলাশের। আশেপাশে কমপক্ষে 10-15 জন পুরুষ অন্তুকে গিলছে। অন্তু তাকিয়েছিল জয়ের দিকে, কিন্তু জয় হুট করে নজর ফিরিয়ে বিয়ারের ক্যানটা পাশে রেখে ঘাড় ঘুরিয়ে হাঁ করে শ্বাস ফেলল। অন্তুর আর কান্না পাচ্ছে না। আব্বু বলতো ছাগল যদি জবাই হয়ে গেল সেটাকে কাবাব করা হোক, ঝোল রেঁধে খাওয়া হোক অথবা কিমা করা হোক, ছাগলের আর কিছুই যায় আসে না। পলাশ হেসে উঠল এবার শব্দ করে। আরে বাস, তোমার বাপের ঘরে যে এরকম একখান আইটেম আছে জানলে কি আর বেচারা। অন্তুর ভেতরে একটা তীব্র যন্ত্রণা শুরু হলো। সে আজ প্রদর্শনীর পণ্যের মতো এতগুলো পুরুষের মাঝে প্রদর্শিত হচ্ছে। আব্বু বিষয়টা সহ্য করতে পারবে? নেকাবের একাংশ ছিঁড়ে পলাশের হাতে গিয়েছিল, সেটা পলাশ ছুঁড়ে ফেলেছে। যে অংশটুকু অন্তুর গলায় পেঁচিয়েছিল তা সে নিস্তেজ হাতে আস্তে করে খুলে ফেলে দিল অন্তু। এখন শরীরে বোরকা, বুকের উপর এক টুকরো ওড়না আছে, সকলে দেখছে তাকে। অন্তু প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যে কোনো হালে দেখতে। বুকে মোচড়ামুচড়ি শুরু হয়েছে। অন্তু বাহাতের তর্জনী ও মধ্যম আঙুল সজোরে চেপে ধরে বুকের মাঝখানটায়। আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে কিছু অভিযোগ করল। দুজন দুই পাশে ধরে আমজাদ সাহেবকে নিয়ে ছাদের ঘরে প্রবেশ করল। সেই জায়গাটি আলোকিত, তার পাশের অন্ধকারের ভেতর বসে আছে জয়। অন্তু কয়েক কদম পিছিয়ে ছাদের দেয়ালের সাথে ঠেকে দাঁড়ালো। শরীরটা থরথর করে কাঁপছে আবার। অন্তু হাউমাউ করে কেঁদে উঠল মুখে হাত চেপে ধরে, কিন্তু আওয়াজ হলো না। আমজাদ সাহেব থরথরে কাপা হাতটা বাড়াতে চায়, চোখে মুখে আতঙ্ক। ডেকে ওঠেন অস্পষ্ট স্বরে, অন্তু। অন্তু চোখ বুজে ফেলে। আমজাদ সাহেবের মুখটা থ্যাতলানো প্রায়, শার্টের অধিকাংশ ছেঁড়া, হাতে কাঁচা কাঁচা দাগ, টলছেন উনি। চোখ খুলে রাখতে পারছিলেন না। ড্রাগস দেওয়া হয়েছে বোধহয়। মেহেদি রাঙানো দাড়িওয়ালা থুতুনিতে গভীর থ্যাতলানো ক্ষত। কি দিয়ে মেরেছে এরা? অন্তু দৌড়ে গেল আব্বুর দিকে। পলাশ মাঝে এসে দাঁড়ালো। অন্তুর পুরো শরীরটা আন্দোলিত হয় একবার পলাশের দেহের ধাক্কায়। মেয়েটার সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল যেন একদম আগুনের তাপে পলিথিন যেমন কুঁচকে ঝলসে যায়, ঠিক তেমন। আমজাদ সাহেব কিছু বুঝলেন কিনা কে জানে। যতদূর সম্ভব করার ড্রাগস ওনার শরীরে। আমজাদ সাহেবের কোনো দিকে খেয়াল ছিল না। সে কেবল অচেতন অথবা প্রায় অবচেতন চোখে মেয়েকে দেখছিলেন। পলাশের হাতের বেষ্টনীতে গলাকাটা মুরগির মতো ছটফট করছে অন্তু। তার মাথা আলগা, বুকের ওড়না ঠিক নেই, মুখে পর্দা নেই। সহ্য করতে না পেরে টলমলে মাথাটা নামিয়ে নিলেন। ভিখিরির মতো ভিক্ষে চেয়ে উঠলেন, ও পলাশ, আব্বা আমার, আমার মেয়েটাকে ছেড়ে দাও আব্বা। ও বাচ্চা মানুষ, পাপ আমার ছেলে করেছে, আমি করেছি জন্ম দিয়ে। ও তো কিছু করে নাই আব্বা। তুমি কি করেছো ওর সাথে? আমার মেয়ের পর্দা কই? ও ছোট মানুষ বাপ, ওরে ছাড়ো। তুমি আমাকে মারো ও পলাশ, আমাকে মারো, দেখবে ঠিক অন্তিক আসবে। তুমি আমাকে আরও মারো পলাশ। পলাশ শোনো, আমি আমার সব দিয়ে দেব। তুমি কত টাকা পাও তার ডাবল ডাবল দেব। পলাশ। তার বলা কিছু শব্দ বোঝা গেল, কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হলো কুয়াশাচ্ছন্ন প্রকৃতির হাওয়ার মতো। জয় একদৃষ্টে চেয়েছিল আমজাদ সাহেবের দিকে। ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিদে জ্বলে উঠল। ও মার খেয়েছে, কতবার কতভাবে মার খেয়েছে। শরীরের বিভিন্ন স্থানে বাঁশসুই গাঁথা হয়েছিল। তার উপর লবণ না দিয়ে পাটির ছেলেরা বিট লবণের গুঁড়ো ছিটাতো। খুব চিৎকার করেছে জয় বন্ধ ঘরে। কই, কেউ তো বলেনি সেদিন। বাপ,
ছেলেটাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমার জয়কে। ন্যাকামি যত্ত সব। জয় কি বেঁচে নেই? সেসব আঘাতের দাগ এখনো আছে শরীরে। এখনো রাত চলে পুরো দিনাজপুর সহ এই বাঁশের হাটে। ওর পিঠ বাঁকিয়ে হিপবনের উপরে কোমর সংলগ্ন কসরুকাতে টান ফেলা হতো। তা চিকিৎসা করতে পিঠে স্টেনলেস রড ঢুকিয়ে কতদিন হাসপাতালের বেডে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে। ওর তো বাপ মা কেউ আসেনি। বেশি পরিমাণ ড্রাগস দেওয়ার ফলে কান, নাক, এমনকি চোখের পানির সাথেও রক্ত উঠে আসতো। তার জন্য এভাবে কেউ কাঁদেনি। শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজ যাতায়াত করত। তরু তখন ছোট প্রায়, সে থাকতো জয়ের পাশে। এই অবস্থায় মেয়ের জন্য এত ছটফটানি বাপের। বাপেরা কি এমনই হয়? সব বাপ? তাইলে তার বাপ কেন তাকে ফেলে রেখে ওপারে চলে গেছে? ফেলে গেছে তাকে দুনিয়ায় নষ্টামি করে বেড়ানোর জন্য। ঢোক গিলল জয়, 2 ঢোক মদ গিলল। হিংসা হচ্ছে অন্তুর উপর, ঘেন্না আসছে। ওই মেয়ে বহুতবার অপমান করেছে ওকে ভার্সিটিতে। আজ অন্তু অপমানিত হয়েছে, বাঁচাতে যায়নি জয়। শোধ। পলাশ অন্তুর হাতটা আরো শক্ত করে ধরে হাসল। কাকা, ডাক্তার, কসাই আর আমরা যদি মানুষের অনুরোধে গলি, তাহলে সব পেশা ছেড়ে ট্রাস্ট এনজিও খুলতে হবে, যেখানে মানুষ, গরু, সব ধরনের প্রাণীর যান বাঁচানো হবে, তাদের সব ইচ্ছে পূরণ করা হবে। ডাক্তাররা প্রতিদিন হাজার রোগীর মৃত্যুর ঘোষণা দেয় হাতের পালস চেক করে। তাদের মাঝে সব রোগীর আত্মীয়রাই চেঁচিয়ে কাঁদে। সেখানে কোনো একজনের কাদা বিশেষ লাগার চান্স আছে। কসাইয়ের ক্ষেত্রেও তাই। সব গরুই ছটফটায় উঠে পালাতে চায়, তাই বলে কি সে জবাই করে না? আমাদের কাহিনীও সেম। আপনার মাইয়াডারে ভাল লাগছে, সুন্দরের কাছে সকলে কাবো, আমিও। মাইয়াডারে দেন সব মাফ। আমজাদ সাহেবের বোধশক্তি ড্রাগসের প্রভাবে বিলুপ্ত প্রায়। পলাশ একটা চমৎকার প্রস্তাব দিল। কাকা, আমার অনেকগুলো হোটেল আছে জানেন তো, অনেক মেয়েরা কাজ করে সেইখানে। মানে বুঝতে পারতেছেন আমি কি বলতাছি? আপনাদের এত অভাব, আপনার মেয়ে ভালো আয় করবে। আমজাদ সাহেব ঢলে পড়লেন মেঝের উপর। ডিপ করে আওয়াজ হলো যখন তার মাথা ছাদের উপর পড়ল। পলাশ অন্তুর কাঁধে নিজের মাথাটা রাখে জোর করে। কুকুর যেমন গন্ধ শোকে, ওভাবে নাক টেনে বৃষ্টি আওয়াজ করে মুখ দিয়ে। অন্তুর হাতের যেখানটায় পলাশ টেনে ধরেছিল সেখানকার শিরাগুলো ফুলে উঠেছে। রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অন্তুর এরই মাঝে নিজের উপর তাচ্ছিল্য হয়। সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ, বাস্তবে তো আড়ালে ঘটে এসব, তাই মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পায় না। আচ্ছা, আখির সাথে কি হয়েছিল? এরাই কি করেছিল সেসব? যারা এদের শিকার হয় তারা আর বেঁচে থাকে না, মানুষকে তাদের উপর হওয়া অত্যাচারের বর্ণনা করার জন্য। তাই মানুষ কঠিন সত্যিগুলোকে আজ সিনেমার দৃশ্যের নাম দেয়। পলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুলগুলো মুঠো করে ধরে অপর হাতে অন্তুর কোমরটা পেঁচিয়ে ধরল। নাকটা অন্তুর গলার সাথে ঘষল একবার খুব আরাম করে। জয় উঠে দাঁড়ায় চট করে। ছাড়েন ভাই। পলাশ শুনল না। জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোনা কামড়ে নখ কেটে বলল, ছাড়েন, ছেড়ে দেন ওকে। কথা শেষ করে চোখ তুলে তাকালো এবার। অন্তু চোখ বুজে আছে, ঝরঝর করে পানি পড়ছে চোখ বেয়ে। ঘেন্নায় চেহারাটা কুঁচকে আছে। জয় ডেকে উঠল, পলাশ ভাই। পলাশ পেছন ফেরে। ছাড়েন ওরে, আর দরকার নাই, এই যথেষ্ট। আর না, ও বিরক্ত হচ্ছে মনে হয়। পলাশ খুব তৃপ্তি করে হাসল। চুপচাপ গিলে যা আপাতত, পরে ভাগ দেব। জয় উঠে এগিয়ে গিয়ে শান্ত হাতটা পলাশের হাতের উপর রাখে। ভাই, ছাড়েন ওরে, ছাড়তে বলতেছি আমি। উজ্জ্বল লুকানো জিদ জয়ের স্বরে। পলাশও জিদ করে শক্ত করে চেপে ধরতে যায় জয়কে। ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের। আচমকায় জয় জানোয়ারের মতো গর্জে উঠল, ছাড়, ছাড়তে বলছি না, ছাড় ওরে। পুরো রুফটপ কম্পিত হয় সেই স্বরে।
একদম গুমোট হয়ে উঠল পরিবেশটা। খ্যাপা মহিষের মতো শ্বাস ফেলল জয়। পলাশের হাতটা খামচে ধরে অন্তুর কোমর থেকে সরিয়ে দেয় জয়। তার চেহারা দেখতে তখন মানুষের মতো লাগছিল না, জেদে বেসামাল। অন্তুর হাতটা তখনও পলাশের থাবায়। জয় পলাশের হাতের উপর নখ গেঁথে দিয়ে দাঁতের দাঁত ঘষে নিজেকে সামলাতে চেষ্টা করল যেন। ছেড়ে দেন পলাশ ভাই, জিদ উঠতেছে আমার। পলাশ হেসে উঠল। জয়, আমি জানি তুই খ্যাপা, তবে পাগল বা বোকা না। ও এখন আমার জিনিস, আমি কি তুই জানিস? কিন্তু এখন এরকম বোকামি করতেছিস কেন ভাই? কার সাথে কি করতেছিস হুঁশ আছে তোর? একটা মাগিরে ছাড়াইতে তুই? কেমনে কি জয়, আমার সাথে? জয় পলাশের হাত মুচড়াতে মুচড়াতে বলল, ব্যাপার সেটা না পলাশ ভাই। আপনি ওরে ধরেন, সমস্যা তো নাই। আপনার ইচ্ছে হইছে আপনি ধরবেন ধরবেন এরপর যা মনে চায় করবেন, পারলে টেনে টুনে ছিঁড়ে ফেলবেন। অ্যাবসোলিউটলি আই জাস্ট ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আপনি আমার কথা শুনবেন না। ভিতরে কেমন জানি শোর নাচতেছে ভাই, মন চাচ্ছে সবগুলোরে একদম ছেঁচে ফেলি। আপনার ইচ্ছে হইছে আপনি ওরে ধরবেন, কিন্তু আমি যে বললাম ছাড়েন, এই কথা মানার জন্য আপনার ওরে ছেড়ে দেওয়া উচিত ছিল। ওকে ধরাটা সমস্যা না, আমি যে বললাম ছাড়েন, এইটা আপনি শুনতেছেন না, এইটা সমস্যা। একবার না, কয়েকবার কইছি ছাড়তে। পলাশের লোকেরা ক্ষিপ্ত পায়ে এগিয়ে আসে জয়ের দিকে। চারপাশে তখন ঘন অন্ধকারের কুয়াশারা ভিড় জমিয়েছে। জয় খিচে এক টান মেরে অন্তুকে ছাড়িয়ে নেয় পলাশের হাত থেকে। পলাশ অল্প ছিটকে পড়ল। জয় পেছনের শার্ট উঁচিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে হাতে রাখতেই সকলে একটু পিছিয়ে গেল। অন্তু দৌড়ে গিয়ে বসে পড়ে আব্বুর পাশে। অল্প আলোতে দেখতে পায় আব্বুর কানসহ বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে সিগারেট ঠেকিয়ে। ত্বক ঝলসে গেছে সেসব স্থানের। অন্তুর চোখের সামনে ভাসছে যখন আব্বুর কানে জ্বলন্ত সিগারেটের হলকা চামড়া বিদীর্ণ করে ক্ষত তৈরি করছিল, তখন কেমন লেগেছিল আব্বুর। আর্তনাদ করে থামতে বলেছিল ওদের। জয় পিস্তলের ব্যারেল টেনে বুলেট লোড করে নিল। পলাশের চোখ মৃদু আলোতে জ্বলজ্বল করে উঠল। মুখে সেই প্যাচপ্যাচে হাসি, যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে। যেন সূর্যগ্রহণের রাত, তার উপর পলাশের মৃদু আওয়াজের অমানসিক হাসি রাতটাকে কলুষিত নাম দিচ্ছিল। পলাশ বলল, জয়, আমি কিন্তু পলাশ আজগর। আমার মাথা সবসময় ঠান্ডা বাপ, একদম বরফের মতন ঠান্ডা। আমার ইশারায় মানুষও ঠিক ওইভাবেই রক্ত জমাট বেঁধে মরে। জয় হেসে ফেলল। পিস্তলের মুজেল দিয়ে গলা চুলকে বলল, পরশুদিনের ভোটকেন্দ্রে আপনার মতো পলাশ আর মাজাহারের মতো খানকির সাওয়াল যদি 2000ও উপস্থিত থাকে, আমি জয় আমির 1000-এর মাঝে 100 করে লাশ বিছাবো। তাই দেখবেন বাকি 900রা ওদের জানাজায় উপস্থিত হবে। গন্ডগোল করার কেউ থাকবে না। সুষ্ঠু স্বাভাবিক ভোটে হামজা পাটোয়ারি পরশুদিন মেয়র নির্বাচিত হবে। জয় পিছিয়ে এসে অন্তুর কাছে ঝুঁকল। আরমিন, দ্রুত ওঠাও তোমার বাপকে, আমরা বের হব জলদি, দ্রুত। কথা শেষ হলো না, এক খাবলি থুতু এসে মুখে পড়ল জয়ের। অন্তু বলে উঠল, ওদের মতো জানোয়ারের বাচ্চাদের মাঝে কারো সাহায্য লাগবে না আমার। তোর মতো জারজদের কারো বাপকে বা মেয়েকে বাঁচাতে হবে না। পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল। সাথে লোকগুলো হাসছে জয়ের অবস্থা দেখে। জয় আরও চমৎকার করে হাসল। অন্তুর ওড়না তুলে মুখের থুতুটুকু মুছে আরও সুন্দর করে হাসল। তুমি আমায় থুতু দিলে তোমাকেও লোকে থুতু দেবে, সত্যি বলছি। তবে সেসব ঋণ মিটমাট পরে হবে। এবার একটু আওয়াজ নিচু করল জয়, কিন্তু এখন ওঠো জলদি। হাজার হোক আমি একা। পিস্তলে যদ্দূর সম্ভব বড়জোর 2টা বুলেট আছে। আমি ফাইটিং পারি না অত ভালো। ওঠো, দ্রুত ওঠো। আমি সাহায্য করব তোমার বাপরে উঠাইতে। বিল্ডিং থেকে বেরিয়ে এলো ওরা। তখন এশার আজান পড়ছে চারদিকে। কুয়াশাচ্ছন্ন প্রকৃতি।
ঠান্ডায় অন্তু থরথর করে কাঁপছিল, কিন্তু চেহারা উদ্দীপনাহীন। ক্ষতবিক্ষত আমজাদ সাহেবের অচেতন বিশাল দেহটা বহন করা মানসিকভাবে ক্ষতবিক্ষত অন্তুর পক্ষে অসম্ভব। আমজাদ সাহেব এখন পুরোপুরি অবচেতন। সিঁড়ি দিয়ে যখন ওনাকে নামাচ্ছিল, জয় বলল, এইখানে নিয়ে আসার অল্পক্ষণ আগেই ড্রাগস দেওয়া হয়েছে হয়তো। অন্তু তাকালো না, তার ভয় হচ্ছে। জয় এখন তাকে কোথায় নিয়ে যাবে? সে এক কুকুরের কাছ থেকে ছাড়া পেয়ে আরেক নেকড়ের সাথে পথ চলছে না তো? অন্তু শুধু চোখের সামনে ভাসছে জয়ের চোখের সেই লোলুপ দৃষ্টি, যখন তার পর্দা হটানো হচ্ছিল। কি বিশ্রী আগ্রহ নিয়ে চেয়েছিল জয় আমির। জয় যখন আমজাদ সাহেবকে তুলে নিয়ে বেরিয়ে আসছিল, পলাশ কিছুই বলেনি। হয়তো পিস্তল অথবা জয়ের খ্যাপা স্বভাবের জন্য বলেনি তৎক্ষণাৎ কিছু, অথবা রহস্য। জয়ের জানা নেই পলাশের শিকার ছিনিয়ে নেওয়ার প্রেক্ষিতে পলাশ কি করতে পারে পরবর্তীতে। সিঁড়িটা ঘুটঘুটে অন্ধকার ছিল। একবার পা ফসকালে তিনজনই ঘাড়ের শিরা ছিঁড়ে মরার চান্স ছিল। জয় আমজাদ সাহেবকে নিজের লম্বাটে শৈলের সাথে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করে অন্তুর হাতে দিয়ে বলেছিল, ধরো এটা। অন্তুর বুকের ধরফরানি তখনও থামেনি, আর না ঘেন্নার আগুন নিভেছে। তবুও সে যান্ত্রিক হাতে ধরল ফোনটা। গোটা ঘটনাটার হিসেব মিলছে না। তার মনে হচ্ছে এখানে যা দেখে গেছে তার চেয়ে বেশি অদৃশ্যমান ঘ্যাপলা ঘটনাটিতে ভরপুর। অন্তু আব্বুর একটা বাহু আগলে ধরে হাঁটছিল। আমজাদ সাহেব অচেতন। ব্যথা বোধহয় টেরই পাচ্ছেন না, কিন্তু অন্তুর বুকের ব্যথা উপশমের ওষুধ কোথায়? এই বিদারক ঘা কি জীবনেও ভরাট হবে? জয়ের হুট করে তার মাথায় এলো সে সব কেন করছে। কেন? ননসেন্স কাজকর্ম সব। সে যুব সেবক হিসেবে এসব করতেই পারে, তবে সেটা খেয়াল মতো। তাই বলে আরমিনের বাপের সাহায্য? একবার তীব্র ঘৃণার চোখে দেখল আরমিনকে। চোখ দুটো আক্রোশে জলজল করে উঠল। অন্তু টের পেল ঠান্ডায় অথবা আতঙ্কে তার হাত এবং হাঁটু বিশেষত খুব বাজেভাবে কাঁপছে। শরীরের চাদরটা ওখানেই ধস্তাধস্তিতে পড়ে গিয়েছিল। এখন এক টুকরো ওড়না আছে বুকে, মাথায় কিছু নেই। সে অল্প একটু ওড়না তুলে মাথায় রাখল। অভ্যেসবশত যেই মুখটা আবৃত করার জন্য আপনা আপনি হাতের ওড়না মুখে উঠে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে হাত নামিয়ে ফিক করে হেসে ফেলল। চোখে এসে পানি জমল একদলা। ভেতরের যন্ত্রণারা ধিক্কার দিল ওকে। বোকা মেয়ে, তুই তো জবাই হয়ে গেছিস, তোর আর কিছু বাকি আছে? মুখ ঢেকে এখন আর নাটক না করলেই নয়। যা সংরক্ষিত রাখতে হয় তা শতভাগ অক্ষত রাখতে হয়। সেখান থেকে একরত্তি দানা খসলে পুরো সংরক্ষণের মান হারায়, সেটা অরক্ষিত হয়ে ওঠে। এই আবরণ খোলার পর তা দর্শনে কতগুলো পুরুষ মজা লুটেছে। নাটক না করে সামনে হাট। 22 বছরের এই সংরক্ষণের খোলসে আজ ইঁদুর ঢুকেছে। তাও সেই ইঁদুর তাড়িয়েছে কে জানিস? আরেকটা পশু, যে তোকে ধরলে হয়তো শুধু তোর সভ্রমই নয়, বোধহয় গোটা তোকে খাবলে খেয়ে ফেলবে। বাঁশের ঝাড়টার দিকে তাকিয়ে লম্বা লম্বা টান দিচ্ছিল মুস্তাকিন সিগারেটে। সামনে চোখ যেতেই মনে হলো অন্তু আসছে। একা নয় সে, তার পাশে আরও দুটো পুরুষ অব্যয়। চট করেই হোলেস্টারে হাত গেল। পিস্তলটা বের করেই তাক করে ধরল। জয় হেসে উঠল। আরে আরে, মুস্তাকিন সাহেব যে! হাসি থামিয়ে মিছিমিছি গম্ভীর হলো। ভেতরে যাননি কেন? আরেকটু হলেই খানিক পর 3টা লাশ উদ্ধার করতে হতো আপনার। আমাদের কথা নাইবা ভাবলেন। অন্তত লেডিস। এই পরিস্থিতিতেও এমন নোংরা মশকরা অবশ্য জয়ের কাছে আশা করাই যায়। অন্তুর দিকে তাকিয়ে মুস্তাকিনের মুখ কালো হয়ে এলো। পর মুহূর্তে দ্রুত আমজাদ সাহেবকে আগলে নিল জয়ের কাছ থেকে। অন্তুর মুখটা মুস্তাকিন প্রথমবার দেখল। ক্ষণকাল চোখ ফেরালো না। জয় সিগারেট ধরিয়ে একপাশে গিয়ে দাঁড়ালো। আমজাদ সাহেবের নড়বড়ে দেহটা দুজন কনস্টেবলের ভারে দিয়ে শরীরে থাকা চাদরটা খুলে অন্তুর দিকে এগিয়ে দিল। অন্তু যন্ত্রের মতো হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়।
মুস্তাকিন প্রায় রুষ্ট কণ্ঠে বলে, মুখ ঢেকে নিন অন্তু, ওখানে কি হয়েছিল পরে শুনছি। অধিকারবোধ অথবা কর্তব্য, যাই হোক, কিছু একটা ছিল মুস্তাকিনের স্বরে। জয় মুস্তাকিনকে বলল, তো যান তাইলে, আমার গাড়ি আসবে, ভিআইপি লোক তো। চোখ মারল কথা শেষে। মুস্তাকিন হাসল। খুব শীঘ্রই দেখা হবে। জয় মাতালের মতো কাঁধ দোলালো। ওরা চলে যেতেই জয় পেছনে তাকায়। পুরনো দোতলার রুপটপ থেকে পলাশের জলজলে চোখ দুটো যেন জয়কেই দেখছিল। পুরো দলসহ দাঁড়িয়ে দেখছে এদিকের কাণ্ড। আমজাদ সাহেবকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করালো মুস্তাকিন। সে লোক পাঠিয়েছে রাবেয়াকে আনতে। রাত 10টা বাজবে। অন্তু বসেছিল বেঞ্চের উপর। বেশ কিছুক্ষণ নির্লজ্জের মতো দেখল মুস্তাকিন মেয়েটাকে। আসলেই যা সহজে পাওয়া যায় না তা হুট করে পেলে মানুষের আগ্রহ পেয়ে বসে। মুস্তাকিনও রেহাই পেল না সেই আগ্রহ থেকে। অন্তুকে দেখা যায় না আজ যাচ্ছে। যদিও বিষয়টা মুস্তাকিনের ভালো লাগছিল না। ধীরে হেঁটে এসে অন্তুর পাশে বসল। রক্ত শুষে বেরিয়ে গেলে মানুষের মুখের বর্ণ বোধ হয় অন্তুর মতোই হয়ে যায়। প্রাণ নেই মুখে, উদ্দীপনার বড্ড অভাব। হাঁটুর ওপর 2 হাত একত্র করে থুতুনিতে ঠেকিয়ে আনমনে চেয়ে আছে। অন্তুর দেহ সেখানে বসা ছিল। তার নজর ছিল না এই জগতের কোথাও। প্রথমে কিছু বছর অন্তিকের অস্বাভাবিক হয়ে যাওয়া, তারপর সেদিন তার নিখোঁজ হওয়া, এরপর আব্বুর, এরপর অন্তুকে ডাকা। বাকিটা আরও ঘোলাটে। জয়ের আচরণ আরও রহস্য বাড়িয়ে দিচ্ছে। হিসেবটাকে সাধারণভাবে সমাধান করা যাচ্ছে না। কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে। স্যারকে ওরা কেন নিয়ে গিয়েছিল? মুস্তাকিন ঝুঁকে বলল মেঝের দিকে। কথা বলতে ইচ্ছে করছে না। একপ্রকার মতো বলে উঠল মুস্তাকিন, আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না আমার, বলুন। অন্তু সেই নিস্তেজ স্বরে কিছুক্ষণ পর বলল, ইচ্ছে দুজনের দুটো, কারটাকে প্রাধান্য দেব? আমারটাকে। এই পর্যায়ে জেদি লাগলো মুস্তাকিনকে। জোর করছেন? চোখ তুলে তাকালো অন্তু। মুস্তাকিন চমকে উঠল। ভয়ানক সেই চোখ, লাল টকটকে, এক ধরনের জেদ ও যন্ত্রণার সংমিশ্রণে ভরপুর। যা ভাববেন তাই। কি হয়েছিল ওখানে? একটু থেমে অপরাধীর মতো বলল, আমার উচিত হয়নি সময় 1 ঘন্টা দেওয়া। আমি ভেবেছিলাম সাধারণ কিডন্যাপিং কেস। গিয়ে কি করতেন? কিছুই করার ছিল না বলেই মনে হয় আপনার? এই হাতে মার্ডারও করেছি ম্যাডাম। যখন উপরমহল থেকে ঘুষ খেয়ে আমাকে অর্ডার করা হয়েছে প্রমাণ নষ্ট করে আসামি ছেড়ে দিতে, রাতের অন্ধকারে লাশ বানিয়ে ছেড়ে দিয়েছি আসামিদের। সিনিয়রদের কথা অমান্য করিনি। মুস্তাকিনের কথাবার্তা উগ্র লাগছিল শুনতে। সেই চেনা ভদ্রলোককে ফুঁড়ে বেরিয়ে আসছে এক গোপন বিপ্লবী সত্তা। অন্তু কোনো কথা বলল না। তার নিজের কথা ভাবার অবকাশ নেই মস্তিষ্কে। সবটুকু জায়গা ভিড়ে আছে আব্বুর কানে সেই সিগারেটে পোড়া ক্ষত। ছুটে পালাতে ইচ্ছে করছিল কোনো দিকে। এই নোংরা দেহ কলুষিত জীবনকে ফেলে নির্জন জনমানব শূন্যের দিকটা তাকে ডাকছিল। চোখের সম্মুখটা অন্ধকার হয়ে এলো যখন, তখন ওপার থেকে আমজাদ সাহেব ডাকছেন। ওই তো আমজাদ সাহেব দাঁড়িয়ে আছেন। আরে, পরনে সাদা ধবধবে পাঞ্জাবি। এত অভিজাত লাগছে আব্বুকে দেখতে। অন্তু ছুটে যায় আব্বুর দিকে। আব্বুর ডান হাতের তর্জনী আঙুলটা চেপে ধরে তারা হেঁটে যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে তারা চলছে, আর আসছে না দৃশ্যটা। সবটা অন্ধকার রাত হয়ে গেছে। এই তো সবে বসন্তের বিকেল ছিল। এত তাড়াতাড়ি রাত নামলো, সব ফুরিয়ে গেল। মুস্তাকিন চমকে উঠল। ধপ করে পড়ে গেছে অন্তুর শরীরটা বেঞ্চি থেকে উপুর হয়ে। ওকে ধরে উল্টাতেই মুস্তাকিন থমকালো। অন্তুর নাক বেয়ে রক্তের প্রবাহ নেমেছে। ঠোঁটের কাছে দাঁত আটকে আছে। দাঁত ছাড়ালে নিশ্চিত ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসবে। ডাক্তার পালস রেট চেক করতে কবজি ধরেই বললেন, কিসের ট্রমায় আছে এটুকু মেয়ে? পোশাকের এই হাল কেন? আপনার কি হয় মেয়েটা? মুস্তাকিন জবাব দিল না।
কে হয় অন্তু ওর, জানে না ও। অন্তুকে জানানো হলো না মোস্তাকিনের আখির কেসটা হাতে নেওয়ার পর পলাশী তাকে হুমকি দেয়া চিরকুট পাঠিয়েছিল। ফোন কলে বাজে ভাষায় গালি দিয়েছিল, খুন করার ধমকি দিয়েছিল। আখির রেপ এবং মার্ডারের সাথে ওতপ্রোতভাবে জড়িত পলাশ। তবে সে একা নয়, আরও কেউ বা কারা আছে। মেয়েটা আপনার স্যারের মেয়ে, তাই তো? মোস্তাকিন মৃদু মাথা নাড়ল। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখুন অফিসার, আপনি নিজেই যেখানে উপস্থিত সেখানে পুলিশ কেসে যাবার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছি। মেয়েটার কথায় পরে আসছি। ওর বাবার শরীরে ভালো মাত্রার ব্রুফেনডরফিন ড্রাগ ইঞ্জেকশন পুশ করা হয়েছে। সাথে যে চোরাই আঘাতের চিহ্নগুলো রয়েছে দেহে, পরবর্তীতে সেসব স্থানে টিউমার এবং তা থেকে ক্যান্সারের সৃষ্টি অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন কেমন চোরাই মারের শিকার হয়েছেন লোকটা? কিন্তু এসব কারা করেছে, কেন করেছে, এই প্রশ্ন উঠলে চিকিৎসকবাদী কেস ফাইল করা আমাদের কর্তব্য। সেটা আপনার জন্যই ঠেকে রইল। এরকম একটা কেসে আমরা এভাবে চুপ থাকি না। কিন্তু যেখানে স্বয়ং আপনি, তবুও থানায় জানাতে। মোস্তাকিন ব্যস্ত হয়ে উঠল। বুঝতে পেরেছি, ওসবের আর দরকার নেই। অন্তু মানে মেয়েটার কি অবস্থা সেটা বলুন ডক্টর। গভীর ক্ষত মানসিকতায়, কোনো ঘটনা তাকে আঘাত করেছে, যা তার জন্য একযোগে নেয়া বোধহয় কঠিন হয়ে পড়েছে। আমরা বোকা নই অফিসার। ওর কন্ডিশন যেইটুকুই দেখেছি এবং গেট আপ যা ছিল, আই থিঙ্ক ওকে রেপ করার চেষ্টা করা হয়েছে। পরনে বোরকা ছিল, তাও অক্ষত নয়। আবার ওর বাবার এই হাল। আপনারা কি কিছু লুকাতে চাচ্ছেন? একটা মেয়ের জন্য ব্যাপারটা মরণসম প্রেশার ইম্প্যাক্টেড তার মানসিকতার উপর। আপনারা ব্যাপারটাকে ফ্যান্টাসি হিসেবে নিচ্ছেন কেন? কোনো রকম পদক্ষেপ নেই? আমি বুঝতে পারছি না বিষয়টা। এই নিয়ে কোনো ঝামেলা হবে না তো? ব্যাপারটা ব্যাপক গোলমেলে। মানে? মোস্তাকিন থামল। রিল্যাক্স ডাক্তার সাহেব, আসলে আমি নিজেও পুরোটা জানি না। হয়েছে অনেক কিছু, তা আমিও জানি। তবে অন্তুর এক্স্যাক্ট অবস্থাটা জানতে চাচ্ছি। আমিও জানি না কি হয়েছে, ওর কি অবস্থা। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে, প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার, মেন্টালি প্রেশার ফিল করছে অতিরিক্ত, যে কারণে বিভিন্ন ধরনের হ্যালোসিনেশন ক্রিয়েট হচ্ছে ওর সামনে। ইলিউশন আসছে মস্তিষ্কে। শি নিডস লটস অফ মেন্টালি সাপোর্ট অ্যান্ড রেস্ট। নির্বাচনের সকালে ঘুম ভাঙল 10টায়। এখন অবধি বাইরে সব ঠিকঠাক। দলের কাউকে কোনো কেন্দ্রে এজেন্ট হিসেবে রাখেনি হামজা। কারচুপির বদনাম ছাড়া বিপুল ভোটে জিততে চায় সে। শুরুতে ক্যারিয়ারটা সর্বোচ্চ দাগমুক্ত রাখতে হবে। সামনের ধাপগুলো মানুষের আস্থা নিয়ে এগোতে হবে। ঝন্টু সাহেব নির্বাচনে নেই। মাজাহারের শরীর এখন পুরোপুরি ভালো না, তবে টুকটাক চলাচল করতে পারছে। সব কিছুর বদলা হিসেবে আজ ভোট কেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটার চান্স রয়েই যায়। আবার সারাদিন না হোক, ভোট গণনা অথবা ঘোষণার পরেও ঝামেলা হতে পারে। তুলি এসে বসলো হামজার পাশে। ভাই, কোয়েলের দুধ ফুরিয়ে গেছে, একটু কাউকে পাঠা দুধ এনে দিতে। হামজার সাথে তুলির সম্পর্ক ভালো না। আগে ছিল, এখন নেই। এখন দুজন দুজনের সাথে কথা বলতেও আটকে যায়। সীমান্ত মণ্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিণামে দুই ভাই বোনের এই দূরত্ব। সীমান্তরা তো মারধর সহ্য করেও তুলি ওই বাড়িতেই রয়ে গিয়েছিল, হামজা আনতে যায়নি। তুলি আসলেও হামজাকে না বলে চলে যেত। হামজা তুলির কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে। এর পরেও তুলির এই পদক্ষেপ হামজাকে বহু দূরে টেনে এনেছে। জয় এসে ঝাড়ি মারল একটা। কাঁদছে কেন মেয়ে? দুধ ফুরিয়ে যাবার পর বলার কারণ কি? সেই সময়টুকু কি দুধের পাতিল গুলিয়ে খাওয়ানোর পরিকল্পনা থাকে? এইসব বালবেটিরা বাচ্চা মানুষ করছে। তুলি কিছুই বলল না। সে ব্যতিক্রম কিছু আশা করে না জয়ের কাছে। সাদা ধবধবে লুঙ্গি পরনে, যেটা দেখলে হামজা প্রায় বলে ওঠে, তুই কি লালন ফকিরের ভক্ত?
ওরা এমন কাফনের কাপড়ের মতো লুঙ্গি পরে। হামজা তখনও বসেছিল সোফাতে, চিন্তিত মুখ, উদ্বেগে ভ্রু কুঁচকে আছে। সোফাতে মাথা ঠেকিয়ে চোখ বুজে কপালে আঙুল নাড়ছিল। জয় কোনো কথা বলল না। হামজা সেদিনের পর আজ প্রায় 2 দিন কথা বলে না জয়ের সাথে। এরকম বেহুদা কাজ যে জয়ই প্রথম করেছে এমন নয়। বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করার হাত দক্ষতার, তাও আবার অহেতুক সব কারণে সব উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। রুমে গিয়ে লুঙ্গির উপর খয়েরি রঙা একটা শার্ট পরে বেরিয়ে গেল বাইরে। গোয়ালার ফার্ম বাড়ি থেকে কিছু দূর হেঁটে। আজও নিচতলার ওয়ার্কশপে কাজ চলছে। রাস্তায় লোকজনের চলাচল দেখল। কেউ ভোট দিয়ে আসছে, কেউ যাচ্ছে। একটা অন্যরকম আমেজ দেখা গেল রাস্তায়। পোস্টারগুলো এখনো সেটে রাখা অথবা ঝুলছে উপরের তারে। যাওয়ার সময় সাথে রাহাত ছিল। জয় হাঁটার সময় হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে হাঁটে। লম্বা ছিপছিপে জোয়ান শরীরে লুঙ্গিতে অন্যরকম আভিজাত্য ফুটে ওঠে তার শরীরে। পায়ে চামড়ার স্যান্ডেল, বেল্ট খোলা, হাতে একটা রূপোর বালা। আশপাশের লোকেরা যারা হামজাকে ভোট দিয়ে ফিরছিল হাত উঁচু করে বৃদ্ধাঙ্গুলের টিকা দেখিয়ে ঘাড় নেড়ে হাসল। রাস্তার উঠতি বয়সী ছেলেরা সালাম ঠুকল। দৌড়ে এলো কেউ কেউ হ্যান্ডশেক করবার জন্য। ডেইরি ফার্মের পেছনে মাজাহারদের আস্তানা। সেখানে ঢুকতেই নাক কুঁচকে ফেলল রাহাত। ভাই, কেন ঢুকতেছেন? বাইরে খাড়াইয়া দুদলা বেড়ারে ডাইক্কা আনি, গন্ধ লাগতাছে। জয় গুনগুন করে গান গাইছিল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মা, তাই তোমায় ভালোবাসি। গোয়ালের মাছ দিয়ে গান গাইতে গাইতে দিব্যি হেঁটে এগিয়ে গেল ভেতরের দিকে। রাহাত বুঝল না জয় ভেতরে কেন যাচ্ছে। গোয়ালাকে 5 লিটার দুধ ভরে রাখতে বলে লুঙ্গিতে কাছা মারতে মারতে এগিয়ে গেল ডেইরি ফার্মের চারপাশে দেওয়া উঁচু দেয়ালের দিকে। তখনও গান গাইছে জয় বাংলা, বাংলার জয়, হবে 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 জয়, জয় আমির আর বাংলার জয়। থেমে গেল। আরে শালার, আবার গান ধরল, জয় বাংলা, বাংলার জয়। লুঙ্গির কাছা পেছনে গুজে এক লাফে চড়ে গেল প্রাচীরের উপর। অল্প একটু মাথা বের করে দেখল ওপাশের মাঠে এক গোল মিটিং বসেছে। জয়ের ভাবনা ভুল হবার নয়। সেখানে মাঝহা শুধু চেয়ারে স্ক্র্যাচে ভর করে বসে আছে। পলাশকে ওখানে দেখে হাসি পেল জয়ের। এই দুনিয়ায় জাদু বলতে যদি কিছু থেকে থাকে তো সেটা মানুষের রূপ পরিবর্তনের ব্যাপারটা। ম্যাজিকের মতো এক লহমায় নিজের পুরো ধারা বদলে আসল রূপে চলে আসতে মানবজাতি সময় নেয় না। এতদিন পলাশ স্বীকার করতো না যে তার মাজাহারের সাথে সম্পর্ক ভালো। আবার তলে তলে হামজাও জয়কে হাতে রেখেছিল নিজের শক্তি, কিছু গোপন ব্যাপার ও পার্টনারশিপ বহাল রাখতে। আরও একজন পিঠ এপাশ করে ঘাসের উপর বসে আছে সেই মিটিংয়ে। তাকে দেখে জয়ের হো হো করে হাসি এলো। জোকারদের মুখোশ নেহায়েত মুখোশ। অথচ মানুষ যে মুখোশ পরে ভালো মানুষদের ধোঁকা দিয়ে তাদের সাথে মিশে থাকে, এটা বোধহয় খুব সস্তা তবে শক্ত মুখোশ। জয়ের এই বিষয়ে গর্ব আছে নিজের উপর। সে অন্তত নিজের নোংরামিগুলো সারাদিন সদিচ্ছায় স্বীকার করে বেড়ানোর বাহাদুরিটুকু রাখে। সে কোনোদিন কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় না। মিথ্যার রূপ প্রকাশ করে মানুষকে ধোঁকা দেওয়াকে সস্তা ছোটলোকি কারবার মনে হয় তার। সে খারাপ এটা তার বুক উঁচিয়ে বলার যে প্রবণতাটা আছে, নিজের সেই গুণটাকে সে ভালোবাসে। দুধটা রাহাতের হাতে দিয়ে জয় ভোট কেন্দ্রের দিকে গেল। রাহাতের কাছ থেকে ছোট্ট একটা ড্যাগার নিল প্রয়োজনে প্রতিরক্ষার জন্য। পেছন থেকে ডাকল, শোন। কন ভাই? বড় সাহেবকে গিয়ে বলবি দ্রুত যেন তৈরি হয়ে বেরিয়ে আসে বাইরে। আমাদের অনুপস্থিতিতে নাটক জমাতে পারে প্রতিদ্বন্দ্বীরা, সেইগুলো দেখা লাগবে তো। ইটস এন্টারটেনমেন্ট। নিঃশব্দ শীতের রাত, 1:30 পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটার আওয়াজ কানে লাগছে। রাবেয়া বোধহয় তাহাজ্জুদের নামাজে বসেছেন। নিজের বিছানায় শুয়ে আছেন আমজাদ সাহেব। পিঠে থেতলে মারা হয়েছে।
শুতে ভীষণ কষ্ট হচ্ছে। অন্তু পায়ের কাছে বসে রইল চুপচাপ, হাঁটুতে থুতুনি ঠেকিয়ে। দুনিয়াটাকে পর মনে হয় তার খুব। মাথাটা শূন্য। জীবন এক নিষ্ঠুর খেলোয়াড় বুঝি। অন্তিক যেদিন বিয়ে করে আনলো আমজাদ সাহেব ভর্ৎসনা করেছিলেন তাকে। অন্তিক জব্বর তেরা ছেলে। বিশেষ করে তাকে তুচ্ছ জ্ঞান করলে সে সইতে পারে না ছোট থেকেই। সেদিন ওনার তাচ্ছিল্যটুকু গভীরে লেগেছিল। অথচ সে বাপের সেই সকল কথার পেছনের ভালোবাসার শাসনটুকুকে এড়িয়ে গিয়েছিল। জিদের বশে এমন বহু সত্য মানুষ এড়িয়ে যায়। অন্তিকের মাথায় ভূত চাপল। সে প্রমাণ করে দেখাবে সে রোজগার জানে, নিজের বউকে নিজে পালন করতে পারে। কিন্তু গয়নাগুলো মার্জিয়া এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে। মার্জিয়া অন্তিকের চেয়েও বেশি জেদি। অন্তু নিশ্চিত পুরোটা অন্তিকের না, বরং বেশিরভাগ উৎসাহ মার্জিয়ার। কারণ সেদিনের অপমান মার্জিয়াকে ঘিরেই করা হয়েছিল। সেই গয়না বন্ধক রেখে পলাশের কাছে সুদের চুক্তিতে টাকা নিল অন্তিক। কিন্তু পলাশ কোনো যেনতেন মহাজন নয়। একেবারে নরক থেকে উঠে আসা এক অভিশাপ। সুদের টাকা দেবার জন্য যে আয়টা দোকানে হওয়ার কথা, তা পলাশের ছেলেরা প্রতিদিন টুকটাক করে চাঁদা তুলেই খেয়ে ফেলত। দোকানে ভাটা পড়তে শুরু করল। অন্তিকের নিজের ব্যবসা খাড়া করা তো দূর, পুঁজি ফুরিয়ে যেতে লাগলো। বাড়িতে কানাকড়ি আসার প্রশ্নই ওঠে না। কারণ দোকানের মাল দিন দিন কমে আসলো, পুঁজি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। অথচ তখনই পলাশের পুরো আসল টাকা আর সপ্তাহের হিসেবে নির্দিষ্ট টাকার সুদ জমে জমে পাহাড় হচ্ছিল। অন্তিক লজ্জার মরণে এই কথা বাড়িতে বলার সাহস পায়নি। যতদিনই সে বুঝতে পেরেছিল নিজের ভুল, ততদিনে আব্বুর সামনে এসে দাঁড়ানোর মুখ সে হারিয়ে ফেলেছিল। জি আব্বুকে টক্কর দিতে এত কিছু, সেই টক্করের খেলায় যখন তার ধ্বংস নেমে এলো, সে আর আব্বুর সামনে এসে দাঁড়াতে পারেনি। দিন দিন মৃত হয়ে উঠছিল। মার্জিয়া জেদিমে। তাকে সুখ দেওয়ার ক্ষমতা ছিল না অন্তিকের। সে ঋণে ডুবে প্রায় মৃত। আবার মার্জিয়ার বাপের বাড়ির গয়নাও সে খেয়ে ফেলেছে। সে চাইলেও বউকে শাসন করতে পারেনি, বা সেই মানসিকতাই হয়তো ছিল না। শিক্ষিত ছেলেটা একটা সন্ত্রাস মহাজনের কাছে এভাবে শোষিত হয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছিল খুব খারাপভাবে। মার্জিয়া সব জেনে শুধু গজরাতে পেরেছে। সে এই বাড়ির লোকেদের দায়ী করত এই অবস্থার জন্য। অন্তু এবং ওর বাবা মাকে জন্য সহ্যই করতে পারেনি কোনোদিন। অন্তুর গাল বেয়ে টসটসে গরম জল গড়িয়ে পড়ল। সে কান্নার আওয়াজ অথবা মুখের অঙ্গভঙ্গি নেই। এত কিছু হয়ে গেছে অথচ কোনোদিন আন্দাজ করার সুযোগ পায়নি। ভালোবাসলে মূল্য চুকাতে হয়। আমজাদ সাহেব বাপ হিসেবে সন্তানকে ভালোবাসার দায়ে এই মূল্য চুকালেন। কিন্তু সে কিসের দানে বলি হলো পলাশের হাতে? বোন হিসেবে? এরকম তো কথা ছিল না। তাহলে বড় ভাইকে গোপনে ভালোবাসার দায়? ছোটবেলায় সেই সব সুন্দর খুনসুটির দায়? কিসের দায় চুকিয়েছে অন্তু? দূর থেকে বোমাবাজির আওয়াজ আসছে। অন্তু বুঝে আলতো করে ঠোঁট বাঁকিয়ে হাসল। নিশ্চয়ই জিতে গেছে হামজা। এই মাঝরাতেও তার উল্লাস যাপিত হচ্ছে। একের পর এক বোমা আতশবাজি ফুটছে। বিকট আওয়াজে যেন ছাদের উপর এসে পড়ছিল সেগুলো। কয়েকটা গুলিও ফুটল। আমজাদ সাহেব নড়ে চড়ে উঠলেন। তবে কড়া ওষুধের প্রভাবে ঘুম ভাঙল না পুরোটা। তার খানিক বাদেই সেই মাঝরাতে বাড়ির সামনে দিয়ে বিশাল রবে মিছিল চলে গেল। এই উল্লাস ত্রাসের রাজত্ব শুরু হবার উল্লাস। শেষ রাতের দিকে থামল উল্লাস। তবুও দূর থেকে ধুমধাম গানের আওয়াজ ভেসে আসছিল। পুরো দিনাজপুর মেতে উঠেছিল যেন উৎসবে। ভোজন চলছে, নাচানাচি হচ্ছে। এমন একটা আমেজ ঘরের ভেতর থেকেও টের পাচ্ছিল। কাঁদার পরে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে। তার উপর মানসিক চাপ। রাবেয়া জায়নামাজেই শুয়ে পড়লেন। অন্তু বসেছিল ওভাবেই। এটা চলে আসছে এমনভাবেই। সে অসুস্থ হলে আমজাদ সাহেব ঘরে আসতেন না। বসে থাকতেন অন্তুর ঘরে সারা রাত। রাবেয়া পাশে ঘুমিয়ে নিত। আমজাদ সাহেব অসুস্থ হলে অন্তুও বসে থাকে সেভাবেই।
একদম নীরব হয়ে গেছে পরিবেশ। তার উপর ঠান্ডা আবহাওয়া, শীতের রাত। এমন এক ভৌতিক মুহূর্তে দরজায় করাঘাত পড়ল। করাঘাত যেন চাপা হাতে পড়ছে। হাত শব্দ বাঁচাতে চাইছে, সংকোচে জমে গেছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ ও ইতস্তত করে খুলতে উঠে গেলেন রাবেয়া। অন্তুর মস্তিষ্ক আতঙ্কগ্রস্ত হয়ে উঠল। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সাহসগুলো একবেলায় দুমড়ে রেখে দিয়েছে পলাশ ও জয় মিলে। প্যানিক কাটেনি। এখনও মনে হচ্ছে এবার তার সাথে আবার কোন নারকীয় ঘটনা ঘটবে। ধীরস্থির পায়ে এক লম্বা পুরুষ ঘরে পা রাখল। তার পায়ে প্রাণ নেই, চোখের দৃষ্টিতে চঞ্চলতা নেই। নজর থেমে আছে বিছানায় শুয়ে থাকা লম্বাটে অসুস্থ শরীরটার দিকে। নিরস্তরিত পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। অন্তু তাকিয়ে দেখল না, শক্ত হয়ে বসল। এতক্ষণের আতঙ্ক দূর হয়ে এক বুক ঘেন্না তার শিরদাঁড়া বেয়ে নেমে যাচ্ছিল। পুরুষ অব্যয়টি ধপ করে বসে পড়ল আমজাদ সাহেবের পায়ের কাছে। আস্তে আস্তে হাত এগিয়ে দিল ওনার পায়ের ওপর। বহুদিন পর এই ঘরে প্রবেশ তার। আমজাদ সাহেবের এত কাছে আসা। ঝুঁকে বসে রইল বেশ কিছুক্ষণ। টপ করে এক ফোঁটা জল পড়ে আমজাদ সাহেবের পায়ের উপর বিছানো কম্বলে। অন্তু উঠে বেরিয়ে এলো রুম থেকে।